আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা খুব ভালোভাবে চলতেছে। আমাকে হয়তো অনেকে চিনো না। যারা আমাদের পূর্ববর্তী পেইড ব্যাচের স্টুডেন্ট ছিলে তারা হয়তো আমাকে চিনো। এছাড়া বাকি কেউ চিনার কথা না। আমি হচ্ছে মোহাম্মদ কুতুবউদ্দিন বাহার। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে। আর আমি তোমাদের স্বপ্নঢাবিতে একজন ইংরেজি মেন্টর। বিগত বছরগুলোতে অ্যাডমিশনের ক্লাসগুলো আর এইচএসসির কিছু ক্লাস আমি নিয়ে আসছি। তো ইতিমধ্যে আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস গেছে। যথাসম্ভব ইংরেজিতে এই ক্লাসের আগ পর্যন্ত মোট ৩ টা ক্লাস যাওয়ার কথা। ওই ক্লাসগুলোতে ইংরেজি বেসিক থেকে শুরু করে পার্সোনাল স্পিচের ভিতরে ইন ডিটেইলসে আমরা আলোচনা করেছি। আর সেই আলোচনার প্রেক্ষাপটে আজকে আমি নিয়ে আসছি প্রোনাউনের একটি ক্লাস। দেখো, প্রোনাউন খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা তোমার এমসিকিউ তো আসেই, এমসিকিউর পাশাপাশি তোমার ইংরেজি লেখার সময় শুদ্ধভাবে লেখার জন্য প্রোনাউনের ইউজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইউজ। তো আজকে আমরা প্রোনাউনের ইন ডিটেলস আলোচনা করব। যদিও বলা হয়েছে এটা ফ্রি ক্লাস, অনেকে অনেকে এটাকে ফ্রি ক্লাস বলে হেলা করতে পারো, কিন্তু ভাই হেলা করার কিছু নাই। বিশ্বাস করো, আমি এই ক্লাসে যে স্লাইডটা তোমাদেরকে পড়াচ্ছি বা হিরামন ভাই তোমাদেরকে বিগত ক্লাসে যে স্লাইডটা পড়াইছে সেম স্লাইড দিয়ে কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে ক্লাস নিব। আশা করি তোমরা বুঝতে পারতেছো এটা ফ্রি ক্লাস বলেছে আমি তোমাদেরকে অল্প পড়াবো বা যেন তেন করাবো, ব্যাপারটা এমন না। খুবই ইনডেপথ থেকে আমরা আজকে প্রণয়ন আলোচনাটা করব। আজকের এই প্রণয়নের ক্লাসটা যে করবা তাদের অ্যাডমিশন লাইফে, তাদের এই অ্যাডমিশন জার্নিতে প্রণয়ন নিয়ে আর কোনো চিন্তা থাকার কথা না। এখানে অনেকগুলো রুলস পড়ানো হয়েছে আর সাথে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে। তাহলে বেসিক্যালি আমরা তাহলে ক্লাসটা শুরু করি। খুবই খুবই ইম্প্যাক্টফুল আর খুবই ডিটেলস একটা ক্লাস হবে। তাহলে দেখো, আমি ক্লাসটা শুরু করতেছি আর কথা না বাড়াই। প্রথমে আসো ভাইয়া প্রোনাউন। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে, দেখো নামের মধ্যেই আছে নাউন। নাউনের পরিবর্তে যেটা বসে, নাউনের পরিবর্তে যেটা বসে তাকেই বলা হয় প্রোনাউন। প্রোনাউনের একটা সংজ্ঞা দেওয়া আছে, আমি স্লাইডের সংজ্ঞায় যাচ্ছি না, তুমি আমার কথা শুনো। দেখো, আহ, আমরা তো নাউন ইউজ করি, যে কোনো কিছুর নাম হিসেবে আমরা নাউন ইউজ করি, নাউনের ইউজ আমরা সবাই জানি। কিন্তু আমি ধরো রহিম, কোন একজন ব্যক্তির নাম, রহিম সম্পর্কে কিছু তথ্য দিচ্ছে। আমি বললাম রহিম ইজ এ স্টুডেন্ট, আর রহিম রিডস ইন ঢাকা ইউনিভার্সিটি, রহিম লিভস ইন ঢাকা এক্সেট্রা। আমি রহিম সম্পর্কে বলতেই পারবো। কিন্তু যখন আমি বলতেছি প্রত্যেক লাইনে যখন আমি রহিম বলতেছি, ব্যাপারটা একটু একটু কেমন যেন একটু একঘেয়ে হয়ে যাচ্ছে না? কেমন বারবার রিপিট হচ্ছে না? এই রিপিটেশন এড়ানোর জন্য আমরা ইউজ করি প্রোনাউন। তাহলে প্রোনাউন আমরা কি করতে পারি? আমি বললাম রহিম ইজ এ স্টুডেন্ট, এর পরবর্তী লাইনে আমি আবার রহিম ইউজ না করে আমি বলতে পারি কি, হি রিডস ইন ঢাকা ইউনিভার্সিটি, হি লিভস ইন ঢাকা। এইভাবে জিনিসগুলো আমি বলতে পারি শুধুমাত্র রিপিটেশন এড়ানোর জন্যই, যাতে বাক্যটা দেখতে বোরিং না হয়, আমাদের বারবার একই জিনিস রিপিট না হয়। একই জিনিস রিপিট হলে কিন্তু কারোই ভালো লাগে না। এই জন্য আমরা ইউজ করি প্রোনাউন। নাউনের পরিবর্তে আমরা প্রোনাউনটা ইউজ করি। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো, করিম ইজ এ ফার্মার। প্রথম বাক্যে করিম সম্পর্কে বলা হয়েছে, কিন্তু পরবর্তী বাক্যে দেখো হি কিন্তু করিমকে নির্দেশ করতেছে। কিন্তু বারবার রিপিটেশন এড়ানোর জন্য আমি এই জায়গায় করিমের পরিবর্তে আমি একটা প্রোনাউন ইউজ করছি হি। আশা করি ভাইয়া তোমরা প্রোনাউন জিনিসটা বুঝতে পারছো, প্রোনাউন কেন ইউজ করা হয় এবং প্রোনাউন কি, এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর নেক্সট স্লাইডে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বলে দিই। তোমরা নিশ্চয়ই বেসিক ক্লাস করেছো, তোমরা বেসিক ক্লাস করেছো ভাই। বেসিক ক্লাসে আমাদের নাউনের বিভিন্ন পজিশন সম্পর্কে বলা হয়েছিল, যেমন সাবজেক্ট পজিশন 2 নাম্বার, অবজেক্ট পজিশন 3 নাম্বার, প্রিপজিশনের অবজেক্ট হিসাবে 4 নাম্বার, কমপ্লিমেন্ট হিসাবে, ঠিক না? মাথায় রাখবা আমি কি বললাম, নাউন প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ইউজ হয়। তাহলে নাউন যেখানে বসে প্রোনাউনও ঠিক একই জায়গায় বসবে। তাহলে সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসতে পারে, অবজেক্টের জায়গায় প্রোনাউন বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে প্রোনাউন বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে প্রোনাউন বসতে পারে। মোট কথা নাউন যেখানে বসে, নাউন যে কাজ করে সেম কাজ কে করতে পারে? প্রোনাউন করতে পারে। আশা করি ভাইয়া একটু বুঝতে পারতেছো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আমার বলা উচিত, দেখো তোমরা পার্সোনাল স্পিচের বেসিকটা পড়ানো হয়েছিল তোমাদেরকে। ওখানে বলা হয়েছিল কি, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, ঠিক না? তাহলে দেখো, আমি যেহেতু এইমাত্র তোমাদেরকে বললাম যে নাউনের পরিবর্তে প্রোনাউন বসতে পারে, তাহলে অ্যাডজেক্টিভ প্রোনাউনকে মডিফাই করতে পারার কথা না? তাহলে মাথায় রাখবা অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনকে মডিফাই করে। অর্থাৎ নাউন যে কাজ করতে পারে প্রোনাউনও সেম কাজ করতে পারে। নাউন যেখানে বসে প্রোনাউন সেখানে বসতে পারে। নাউনকে যে মডিফাই করে সে প্রোনাউনকেও মডিফাই করতে পারে। আশা করি ভাইয়া বুঝতে পারতেছো প্রোনাউন কি। খুবই ইজি একটা জিনিস, তোমরা নাউন যদি পারো প্রোনাউনও খুব ইজিলি পারবা।
এক্সেপশনাল কিছু রুলস আছে, রুলসগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে একটু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি ভাই প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে একটা সাবস্টিটিউটিং ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে ইউজ হয় আমাদের বাক্যে রিপিটেশন এড়ানোর জন্য। আশা করি ভাইয়া একটু পর্যন্ত তোমরা বুঝতে পারছো প্রোনাউন কি জিনিস। এরপর আসো প্রোনাউনের ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, এই জিনিসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ প্রোনাউন অনেক সময় পরীক্ষায় ডিরেক্ট প্রশ্ন চলে আসে ক্লাসিফিকেশন থেকে। আমরা একটা একটা করে আস্তে আস্তে এই ক্লাসিফিকেশনগুলো একটা দেখি। প্রথমত হচ্ছে ভাই পার্সোনাল প্রোনাউন। ভাই পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে পার্সনকে নির্দেশ করে। আর এখানে একটা জিনিস মিসিং হয়েছে, আরেকটা জিনিস হওয়ার কথা ছিল ইমপার্সোনাল প্রোনাউন। তোমরা লিখে নাও খাতায়। ইমপার্সোনাল প্রোনাউন কি? যেটা হচ্ছে যে কি পার্সন বাদে অবজেক্টকে নির্দেশ করে। ইমপার্সোনাল প্রোনাউন হিসেবে আমরা সাধারণত ইটকে ইউজ করে থাকি। আচ্ছা, এটা গেল পার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল প্রোনাউন তোমরা পার্সোনাল প্রোনাউনগুলো দেখো, আই, উই, ইউ, হি, সি, দে এক্সেট্রা। এটার অবজেক্টিভ ফর্ম আছে। অবজেক্টিভ ফর্মটা কি একটু পরে স্লাইডে আমি তোমাদেরকে বিস্তারিত বোঝাচ্ছি। এগুলো হচ্ছে বেসিক্যালি পার্সোনাল প্রোনাউন, যেটা হচ্ছে যে কি পার্সনকে নির্দেশ করে। আর ইমপার্সোনাল প্রোনাউন হচ্ছে যে কি বিভিন্ন অবজেক্টকে নির্দেশ করে। আমরা বিভিন্ন অবজেক্টের পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে পারি। ওকে, এরপর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ভাই যেটা ডেমনস্ট্রেট করে, সোজা কথায় যেমন কোন একটা নির্দিষ্ট জিনিসকে স্পেসিফাই করে। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তোমরা এইচএসসি তে যারা মডিফায়ার করছো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন জানার কথা। চারটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, দ্যাট, দিস, দোস, এই চারটাই হচ্ছে মূলত ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর দেখো রিফ্লেক্সিভ আর এমপ্যাথিক প্রোনাউন। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই জিনিসের পার্থক্যটা জানা আমাদের একটু ইম্পর্টেন্ট। রিফ্লেক্সিভ আর এমপ্যাথিক প্রোনাউন দুটোটা দেখতে একই রকম। আমি পার্থক্যটা পড়াবো, একটু পরে বিস্তারিত পড়াবো। আপাতত জেনে নাও এই প্রোনাউনগুলো হচ্ছে মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, হিম সেলফ, দেম সেলফস এক্সেট্রা। এগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন। এরপর দেখো ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে এমন প্রোনাউন যেগুলো হচ্ছে যে কি অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝায়। আমি যদি বলি সামওয়ান ইজ দেয়ার, ওখানে কে আছে আমি জানতেছি না, সামওয়ান বসে একটা অনির্দিষ্ট এখানে চলে আসতেছে না, এই জন্য এগুলোকে বলা হয় ভাই ইনডেফিনিট প্রোনাউন। যেমন এগুলো হচ্ছে ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এনি, সাম এক্সেট্রা। এগুলো সব হচ্ছে ভাই কি ইনডিফিনিট প্রোনাউন, রেফার টু নন স্পেসিফিক পারসন অর থিংস। এই যেখানে দেওয়া আছে কোনো একটা নন স্পেসিফিক জিনিসকে বোঝায়। এরপর দেখো ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন হচ্ছে যেগুলো দ্বারা আমরা প্রশ্ন করি, যেমন WH ওয়ার্ডগুলা, হু, হুম, হুজ, হুইজ, দ্যাট, এগুলো হচ্ছে যে কি ইন্টারগেটিভ প্রোনাউন, যেগুলো দ্বারা মূলত প্রশ্ন করা হয়। আর নাম্বার 7 হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউট করে। যেমন দেখো পার্সন থিংস ওয়ান এট এ টাইম। দেখো আমি যখন বলি ইচ, ইচ বয়, আলাদা করে স্পেসিফাই করতেছি না, ইচ বয় ডিস্ট্রিবিউট করতেছি না, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর লাস্টলি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, যেটা হচ্ছে একে অপরের মধ্যে সম্পর্ক বোঝায়। যেমন এখানে দেওয়া আছে ইচ আদার, ওয়ান অ্যানাদার। আশা করি ভাই প্রোনাউনের তোমরা ক্লাসিফিকেশনগুলো বুঝতে পারতো, খুবই ইজি। এখানে আসলে তেমন বোঝার কিছু নাই, অনেকটা মুখস্থর মতোই। তোমাকে একটু মুখস্থ করতে হবে যে পার্সোনাল প্রোনাউন কোনগুলা, ডেমনস্ট্রেটিভ কোনগুলা, রিফ্লেক্সিভ কোনগুলা, ইন্টারগেটিভ কোনগুলা, রিলেটিভ কোনগুলা, এই জিনিসগুলো তোমাকে একটু জাস্ট মাথায় রাখতে হবে। তাহলে প্রোনাউনের ক্লাসিফিকেশন আশা করি আমরা বুঝতে পারছি। এদের যে বিভিন্ন ইউজগুলো আছে আমরা এগুলোই আজকে ক্লাসে শিখবো। তাহলে আশা করি ভাই বুঝতে পারছো প্রোনাউনের ক্লাসিফিকেশনগুলো কি। খুব একটা কঠিন কিছু না, বা খুব একটা এখানে আসলে পড়ানোর কিছু নাই, তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। এরপর দেখো, আচ্ছা এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গা, প্রোনাউনের ডিফারেন্ট কেস। দেখো প্রোনাউনের ডিফারেন্ট কেস আছে। আচ্ছা তোমরা যখন নাউন পড়ছো, তোমরা পড়ছিলা না নাউন সাবজেক্টের জায়গায় বসে, আরেকটা পড়ছিলা না নাউন অবজেক্টের জায়গায় বসে, ঠিক না? এখন দেখো প্রোনাউনের বিভিন্ন কেস আছে। একটা হচ্ছে ভাই সাবজেক্টিভ কেস বা সাবজেক্ট, দুইটা, আরেকটা হচ্ছে অবজেক্টিভ কেস বা অবজেক্ট। দেখো আমরা কি করি, প্রোনাউনকে নাউনের পরিবর্তে ব্যবহার করি, নাউনকে রিপ্লেস করি প্রোনাউন দ্বারা, নাউনের সাবস্টিটিউট হিসেবে আমরা প্রোনাউন ব্যবহার করি। তাহলে আমি একটু উদাহরণ দিই। ধরো আমি লিখলাম রহিম ইজ এ বয়, খুব একটা সিম্পল বাক্য লিখলাম। এই পাশে আমি আরেকটা বাক্য লিখলাম যে হি লাইকস রহিম। আচ্ছা একটু খেয়াল করো, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও ভাই। দেখো এই যে আমি এখানে রহিম লিখলাম, এই জিনিসটা কি তোমরা নিশ্চয়ই আগের ক্লাসগুলো করে আসছো, তাহলে তোমরা জানার কথা ভার্বের আগে আছে, তাহলে রহিম এখানে হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে?
আর এই জায়গায় কি লাইকস, এটাও তোমরা আগে পড়ে আসো, এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে কে থাকে ভাই? অবজেক্ট থাকে। ঠিক আছে, একটু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পারছি, এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট বেসিক্যালি তোমাকে আমি জিনিসটা ধরাই দিচ্ছি। আচ্ছা, এখন যখন তুমি এখানে এই রহিম ওয়ার্ডটাকে রিপ্লেস করবা, রহিমকে এর প্রোনাউন দ্বারা, এর প্রোনাউন কি হইতে পারে? হি হইতে পারে। রহিমকে তুমি যখন হি দ্বারা রিপ্লেস করবা, এখানেও রহিমের প্রোনাউন কি হইতে পারে? হি হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই রহিমকে দোনো জায়গায় প্রোনাউন দ্বারা রিপ্লেস করব। তাহলে খেয়াল করো, এখানে যেহেতু রহিম অবজেক্ট, সাবজেক্ট সরি, এখানে যেহেতু রহিম হচ্ছে সাবজেক্ট, আমি যখন এই বাক্যে রহিমকে রিপ্লেস করব, আমাকে ইউজ করতে হবে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। যেমন দেখো, তাহলে এখানে আমি বসাবো হি ইজ এ বয়। বুঝতে পারছো? আবার দেখো, এই বাক্যে রহিম কি, আমি আগেই বললাম রহিম হচ্ছে একটা অবজেক্ট, এই বাক্যে ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসে। তাহলে এই বাক্যে আমি যখন রহিমকে রিপ্লেস করব একটা প্রোনাউন দ্বারা, আমাকে তখন ইউজ করতে হবে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। বুঝতে পারছো? তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম কি বে? হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে এখানে আমাকে লিখতে হবে হি লাইকস হিম। আশা করি ভাইয়া বুঝতে পারছো সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্মের পার্থক্যটা কি, আমরা কখন সাবজেক্টিভ ফর্ম ইউজ করি, কখন অবজেক্টিভ ফর্ম ইউজ করি। আশা করি বুঝতে পারছো। আমি মূলত প্রোনাউন হচ্ছে নাউন দ্বারা, সরি নাউনকে রিপ্লেস করি প্রোনাউন দ্বারা। তাহলে যেই জায়গায় নাউনটা আমার সাবজেক্টের কাজ করছে, ওই জায়গায় আমাকে আনতে হবে প্রোনাউনের সাবজেক্টিভ কেস। যেই জায়গায় প্রোনাউনটা আমার অবজেক্টের কাজ করছে, সরি যেই জায়গায় আমার নাউনটা অবজেক্টের কাজ করছিল, ওই জায়গায় আমাকে আনতে হবে একটা অবজেক্টিভ কেস। আশা করি ভাইয়া একটু পর্যন্ত আমরা বুঝতে পারছি। আমরা এখন একটু সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেসগুলো দেখি। দেখো, আই এর অবজেক্টিভ কেস হচ্ছে মি, ইউ এর অবজেক্টিভ কেস হচ্ছে ইউ, হি এর অবজেক্টিভ কেস হচ্ছে হিম, সি এর অবজেক্টিভ কেস হচ্ছে হার, ইট এর অবজেক্টিভ কেস হচ্ছে ইট, উই এর অবজেক্টিভ কেস হচ্ছে আস, ইউ এর অবজেক্টিভ কেস ইউ, দে এর অবজেক্টিভ কেস দেম। আশা করি ভাই এই দুটো তোমরা খুব ইজিলি বুঝতে পারছো, সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেসগুলো কোনটা আমরা কখন ইউজ করি। এখানে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সামনে আরো ডিটেলস আর কিছু রুলসের সাহায্যে আমরা এটা দেখব। তাহলে আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছো, তোমরা এটা খাতায় তুলে নিও। আমি এই জিনিসটা মুছতেছি, কারণ এখানে তোমাদেরকে আরো দুইটা কেস বুঝাইতে হবে। আচ্ছা, এরপর দেখো এখানে আরেকটা কেস আছে প্রোনাউনের পসেসিভ কেস, আর একটা হচ্ছে যে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আরেকটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এখন ভাই পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন কি? দেখো ভাই, তোমরা বেসিক ক্লাস যারা করছো সবাই অ্যাডজেক্টিভ কি জানো না? অ্যাডজেক্টিভ কি? যেটা হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আর নাউনের আগে, নাউন বা প্রোনাউনের আগে যা বসে তাই হচ্ছে যে কি ভাই? অ্যাডজেক্টিভ। নাউনের প্রোনাউনের আগে যা বসে তা হচ্ছে যে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের একটা পজিশন হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে বসে। তাহলে দেখো, আমি যখন বলতেছি যে দিস ইজ মাই পেন, আচ্ছা খেয়াল করো, এই যে পেন কি? পেন হচ্ছে একটা নাউন, কলম একটা নাউন, একটা নাম বোঝাচ্ছে একটা নাউন। তাহলে পেনের আগে যে আছে সেই কি হওয়ার কথা? একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা না? খেয়াল করো, পেনের আগে যে আছে একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা না? কিভাবে অ্যাডজেক্টিভ? আমরা একটু দেখি কিভাবে এটা অ্যাডজেক্টিভ হয়। দেখো, পেন, পেনটা কার? পেন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে বা পেনকে মডিফাই করতেছে কে? মাই ওয়ার্ডটা মডিফাই করতেছে না পেনকে, যে কলমটা কার? কলমটা আমার। তাহলে যেহেতু এটা একটা নাউনকে মডিফাই করতেছে, এই জিনিসটা হচ্ছে আমাদের একটা, এই মাইটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, একটু পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এবার খেয়াল করো পসেসিভ প্রোনাউনের কেসটা। আচ্ছা দেখো, আমি আমি যদি ধরো এখানে তোমাকে বললাম এই যে এটা আমার কলম, আমি বললাম দিস ইজ মাইন, দিস ইজ মাইন। তাহলে দেখো, আমি যদি বলি এমন দিস ইজ মাইন, মাইনটা কি? আমি কলমের দিকে তাকাই বলতেছি। তাহলে মাই প্লাস পেন, এই দোনোটা যোগ করে আমি একসাথে বলে দিচ্ছি মাইন। দোনোটা যোগ করে আমি একসাথে বলে দিচ্ছি মাইন। এইটা হচ্ছে একটা পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ প্রোনাউন কি ভাই? দেখো, পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই দোনোটার পরিবর্তে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের পসেসিভ প্রোনাউন। দোনোটার পরিবর্তে যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। আমি বললাম ইট ইজ মাই কার, আচ্ছা মাই না দিই,
ইট ইজ আওয়ার কার, আমি বললাম ইট ইজ আওয়ার কার, এটা আমাদের গাড়ি। আচ্ছা, এটার বদলে আমি আওয়ার কারের বদলে আমি কি বলতে পারি না ইট ইজ আওয়ার্স, এটা আমাদের? আমি গাড়ির দিকে আঙ্গুল দিয়ে বলতেছি এই গাড়িটা আমাদের, দিস ইজ আওয়ার্স, আমি বলতে পারি না। তাহলে দেখো এই যে আওয়ার হচ্ছে যে পজেসিভ অ্যাডজেক্টিভ, কার হচ্ছে যে কি নাউন, এই দোনোটাকে আমি যোগ করে একসাথে বলে ফেলতেছি আওয়ার্স। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের মূলত পসেসিভ প্রোনাউন। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে মাই, এর পসেসিভ প্রোনাউন হচ্ছে মাইন, ইয়োর হচ্ছে যে ইয়োর্স, হিজ হচ্ছে যে হিজ, হার্স ইটস, আওয়ার হচ্ছে আওয়ার্স, ইয়োর হচ্ছে ইয়োর্স, দেয়ার হচ্ছে দেয়ার্স। খুবই সিম্পল জিনিস, আশা করি তোমরা একটু পর্যন্ত বুঝতে পারছো। একটু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা থাকার কথা না, খুব ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এইটা গেল আমাদের প্রোনাউনের কেস। এই জিনিসটা, এই প্রোনাউনের কেস জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ একটু পর আমরা যখন রুলসগুলো পড়বো, এই দেখবা এই যে তোমাদেরকে আমি প্রথম 2টা স্লাইডে কিছু বেসিক পড়াইছি, এই বেসিক থেকেই কিন্তু অনেকগুলো রুলস একসাথে আমি বের করে ফেলবো, তোমাদেরকে জাস্ট দেখাবো যে এটা এইভাবে কাজ করছে, কিন্তু রুলসগুলো কিন্তু আমি তোমাদেরকে অলরেডি পড়াই ফেলছি। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এখানে এখানে হচ্ছে আমরা কিছু প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করবো। আমরা কিন্তু আজকে প্রোনাউন থেকে অনেকগুলো কোশ্চেন সলভ করব। তাহলে দেখো প্রশ্নে কি বলা হয়েছে, এ ওয়ার্ড দ্যাট টেকস প্লেস অফ এ নাউন, যে নাউনের জায়গা নেই কে, নাউনের জায়গা নেই কে, আমরা বলছি যে নাউনের পরিবর্তে কে বসে, প্রোনাউন বসে, তাহলে এখানে সঠিক উত্তর হবে এই প্রোনাউন। নাউনের জায়গা নেই কে, দেখো এটা হচ্ছে যে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায়, পোয়ালি ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুপারিনটেন্ডেন্ট, এই পরীক্ষাগুলোতে আসছে অ্যাডমিশনের জন্য, এটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এটা প্রোনাউন গেল। এরপর দেখো এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড, এটা তোমরা 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 উত্তর দাও ভাই। আমি আমি একটু আগে অনেকবার বলছি প্রোনাউন হচ্ছে একটা সাবস্টিটিউটিং ওয়ার্ড। দেখো ডিরেক্ট আমি যা বলছি এগুলো থেকে কিন্তু ডিরেক্টলি প্রশ্ন চলে আসে, তাহলে এটার চোখ বন্ধ করে তুমি উত্তর দেখা দাও, প্রোনাউন। এরপর দেখো which one is ইনডেফিনিট প্রোনাউন, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ইনডেফিনিট প্রোনাউন কি। দেখো প্রোনাউন প্রকারভেদ থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে। তাহলে ইনডেফিনিট প্রোনাউন কি, যেগুলো হচ্ছে কে নির্দিষ্টভাবে, অনির্দিষ্টভাবে কেউকে নির্দেশ করে, নির্দিষ্টভাবে কাউকে নির্দেশ করে না। তাহলে এটা সঠিক উত্তর হবে কি ভাই, এনিবডি। এগুলো আসলে রুলস এর কিছু নাই, জাস্ট বেসিক থিংস। এখানে বলা হয়েছে মাই, আওয়ার, হার, এগুলো হচ্ছে যে কি কোন ধরনের, এগুলো কি নমিনেটিভ কেস, এগুলো কি ডেটিভ কেস, এটা কি অবজেক্টিভ কেস, নাকি এটা পজিটিভ কেস। খুব ইজিলি তোমরা বলতে পারো, তোমাদেরকে পজিটিভ কেসটা একটু আগে খুব ভালোভাবে বুঝাইছি। এটা হচ্ছে একটা কি ভাই, পজিটিভ কেস, পজিটিভ অ্যাডজেক্টিভ। এটা কি হবে ভাই, পজিটিভ অ্যাডজেক্টিভ নাকি পজিটিভ প্রোনাউন? মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইন হচ্ছে পজিটিভ প্রোনাউন। আশা করি ভাই বুঝতে পারছো, আশা করি ভাই তোমরা বুঝতে পারছো। আচ্ছা গেল, তাহলে একটু পর্যন্ত গেল প্রোনাউনের কিছু বেসিক আলোচনা, প্রোনাউনের পরিচয় পর্ব আমরা মাত্র শেষ করছি। এখন আমরা করব প্রোনাউনের কিছু রুলস, কিছু ইম্পর্টেন্ট রুলস, যেটা আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো আচ্ছা, আমি স্লাইডের দিকে না যাই, স্লাইডের দিকে একটু পড়া থাকা, আমি তোমাদেরকে আগে টাইমে বলার চেষ্টা করি। দেখো দেখো খেয়াল করো। আচ্ছা, আমাদের বাক্যে যখন একাধিক প্রোনাউন থাকে, একাধিক প্রোনাউন থাকে, তখন আমরা কি করব? একাধিক প্রোনাউন বলতে ধরো একটা বাক্যে আছে ইউ, হি, সি, এগুলো একটা বাক্যে আছে, তাহলে তুমি কোনটার পর কোনটা বসাবা, এটার কিন্তু একটা গ্রামাটিক্যাল রুলস আছে, এটার একটা সিকোয়েন্স তোমাকে মেনটেন করতে হবে। সিকোয়েন্স মেনটেন করার জন্য কি করতে হবে, রুলসটা হচ্ছে 231, 231, এই নাম্বারটা তোমরা মুখস্থ করে ফেলো, 231। এখন অনেকে কনফিউজ হইতে পারে ভাই 231 কি। ভাই 231 হচ্ছে 2 হচ্ছে সেকেন্ড পারসন, 3 হচ্ছে থার্ড পারসন, 1 হচ্ছে ফার্স্ট পারসন। এখন তোমরা অনেকে হচ্ছে পার্সন চিনো না, সোজা কথায় বলি, সোজা কথা আমি এখানে লিখে দিচ্ছি। দেখো আমি, আমি হচ্ছি ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, আর আমি তুমি ছাড়া যত সব আছে, আমি তুমি ছাড়া সব হচ্ছে কি ভাই, থার্ড পারসন। যেমন যেমন আমি হচ্ছে ফার্স্ট পারসন, আই, উই, আমরা, আমি, আমরা, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। ইউ, তোমরা হচ্ছে যে কি সেকেন্ড পারসন। আমি তুমি ছাড়া যত কিছু আছে, হি, সি, এক্সেট্রা, এগুলো সব হচ্ছে ভাই কি থার্ড পারসন। তাহলে দেখো একটা বাক্যে যখন একাধিক প্রোনাউন থাকে, যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, ইউ, হি অ্যান্ড আই ওয়্যার প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তাহলে দেখো এই বাক্যে 3টা প্রোনাউন আছে, তাহলে এটা সঠিক ক্রমটা কি হবে, কার পরে কোনটা বসবে?
আমার রুলস কি 231, তাহলে প্রথমে আমি বসাবো সেকেন্ড পারসন, এরপর আমি বসাবো থার্ড পারসন, এরপর আমি বসাবো ফার্স্ট পারসন। তাহলে দেখো এই যে ইউটাকে আমি কি বললাম, তুমি হচ্ছে যে কি সেকেন্ড পারসন, তাহলে এখানে সেকেন্ড ঠিক আছে বসাইলাম। এরপর দেখো হিটাকে আমি তুমি ছাড়া যত যা কিছু আছে, রহিম করিম জরিনা মোরেরা যত কিছু আছে সব হচ্ছে কি ভাই থার্ড পারসন। তাহলে দুইয়ের পরে বসবে কত 3, থার্ড পারসন এখানে বসবে 3, আর লাস্টলি বসবে এখানে আই। তাহলে খুব ইজিলি কিন্তু একটা আমরা রুলসে শিখে নিলাম। আচ্ছা এখন দেখো অনেকের এই জায়গায় একটা কনফিউশন থাকতে পারে। তাহলে আমার যদি বাক্যটা এমন হতো, আমার যদি বাক্য ধরো বাক্যে সি কিছু বলা না, বাড়ি বাক্যে ধরো দুইটা পার্সন আছে, বাক্যে শুধু আছে দুইটা পার্সন, শুধু আছে ইউ আই আছে, তখন আমরা কি করব, তুমি বাক্যে একটা থাকুক দুইটা থাকুক তিনটা থাকুক সবসময় তুমি এই সিকোয়েন্সটা মেনটেন করবা। তাহলে দেখো, তাহলে আচ্ছা ইউ হচ্ছে যে 2 সেকেন্ড পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন। আমার 3 নাই এখানে, না থাকলে নাই, 3 বসবে না, তুমি 2 বসাবা এরপর 1 বসাবা। সেম ভাবে আমার বাক্যের মধ্যে যেমন এমন থাকে, হি থাকে ইউ থাকে, আমার রুলসটা কি 231। হি হচ্ছে থার্ড পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে 1 নাই, ফার্স্ট পারসন নাই, বসানোর দরকার নাই। আগে কে বসবে, আগে বসবে অলওয়েজ 2 সেকেন্ড পারসন, ইউ এরপর বসবে থার্ড পারসন হি। বুঝতে পারছো? তাহলে না থাকুক, আমার যদি দুইটা থাকুক, আমার যদি একটা থাকুক, আমার যদি তিনটা থাকুক, ডাজেন্ট ম্যাটার, আমি অলওয়েজ 231 2 3 1 এই সিকোয়েন্সটা মেনটেন করব। জিনিসটা অনেকটা এমন, যেমন ধরো 2 3 1, ধরো আমার কাছে এখানে 2 নাই, 3 আর 1 আছে, সমস্যা নেই, তুমি আগে 3 বসাবে এরপর 1 বসাবা। তোমার কাছে এখানে 1 নাই, আগে 2 বসাবে এরপর 3 বসাবা। তোমার কাছে এখানে 3 নাই, আগে 2 বসাবে এরপর 1 বসাবা। অর্থাৎ তোমাকে অলওয়েজ 231 এই সিকোয়েন্সটা 2 3 1 এই সিকোয়েন্সটা তোমাকে মেনটেন করতে হবে। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছো। বেসিক রুলস হচ্ছে 2 3 1 এই সিকোয়েন্স অনুযায়ী বসানো। আচ্ছা 2 3 1 তো বুঝলাম, এটার একটা এক্সেপশনাল রুলস আছে। এটার একটা এক্সেপশনাল রুলস কি ভাই, আমি জিনিসগুলো একটু মুছে দিচ্ছি তাহলে এক্সেপশনাল রুলসটা তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়। দেখো একটা এক্সেপশনাল রুলস হচ্ছে, আমরা তো বুঝলাম আমাদের বাক্যে যখন একাধিক প্রোনাউন থাকবে আমরা 2 3 1 এই সিকোয়েন্সটা মেনটেন করব। কিন্তু যখন ওই বাক্য দ্বারা দোষ স্বীকার করা বুঝাবে, ওই বাক্য দ্বারা আমি কি বললাম, দোষ স্বীকার করা বুঝাবে, তখন আমরা 1 2 3 তে চলে যাব। যখন আমরা কিসে যাব, এই যে দেওয়া আছে 1 2 3, তাহলে নরমাল বাক্য হচ্ছে যে 2 3 1, আর 1 2 3 হচ্ছে আমরা যখন দোষ স্বীকার করা বোঝাবো, যখন কোন একটা দোষ স্বীকার করবে। যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, আই ইউ এন্ড রুবা আর ব্লেমড, আমাদেরকে দোষ দাও, মানে বলতেছে আমরা এটার জন্য দায়ী, এমন কিছু একটা বলতেছে। তাহলে দেখো যখন এখানে বাক্যের মধ্যে দোষ স্বীকার করা বোঝাচ্ছে, তখন আমরা কি করব 1 2 3, বেসিক্যালি 1 2 3 বসা দিব, তখন আর 2 3 রুলস 2 3 1 রুলসটা কাজ করবে না। তাহলে দেখো এটা সঠিক হবে কি, আই ইউ এন্ড রুবা আর ব্লেমড। তাহলে দেখো আই হচ্ছে আমার ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর রুবা হচ্ছে আমাদের থার্ড পারসন। তাহলে আশা করি ভাই বুঝতে পারছো, নর্মাল বাক্যের ক্ষেত্রে 2 3 1, আর যেই বাক্যে দোষ স্বীকার করা বোঝাবে সেই বাক্যে হবে যে 1 2 3। আশা করি ভাইয়া বুঝতে পারছো, খুবই ইজি একটা রুলস ছিল। এখন এই রুলস থেকে আসে আমরা বিভিন্ন প্রশ্ন সলভ করে, যেমন দেখো এটা হচ্ছে আর ইউতে আসছিল, এটা হচ্ছে যে আইউতে আসছিল, এটা হচ্ছে বিউতে আসছিল, দেখো সেম প্রশ্নটা কত জায়গায় আসছে। তাহলে দেখো আমাকে বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্সটা চুজ করো। তাহলে যখনই আমি এখানে দেখতেছি আমার এখানে একাধিক প্রোনাউন আছে, দেখো প্রত্যেকটাতে কিন্তু প্রোনাউন আছে, প্রত্যেকটাতে কিন্তু প্রোনাউন আছে, তখন আমি বুঝে নিয়েছি কি আমার প্রশ্নটা আসছে প্রোনাউন থেকে। তাহলে দেখো তাহলে সঠিক কি, আমরা আগে বাক্যটা বলি। দেখো আই ইউ অ্যান্ড হি ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সব জায়গায় কিন্তু সেম, ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস সবগুলাতেই সেম। তাহলে আমরা কিন্তু খুব সহজে ধরতে পারতেছি আমাদের রুলসটা কোত্থেকে আসছে, প্রোনাউন থেকে, একাধিক প্রোনাউন আছে। তাহলে যখন একাধিক প্রোনাউন থাকে, আচ্ছা এই বাক্য কি, এই বাক্যগুলোতে কোথাও কি দোষ স্বীকার করা বোঝাচ্ছে? না ভাই, কোথাও দোষ স্বীকার করা বোঝাচ্ছে না, একটা নর্মাল সেন্টেন্স যে বলতেছে আমরা ক্লাসে প্রেজেন্ট আছি। তাহলে যেহেতু দোষ স্বীকার করা বোঝাচ্ছে না, তাহলে আমাদের নর্মাল সিকোয়েন্স কি হবে 2 3 1, 2 3 1 এই সিকোয়েন্সটা আমরা মেনটেন করব। তাহলে 2 3 1 কোথায়, তাহলে দেখো সবার আগে এখানে 1 আছে, এটা এই অপশন বাদ, এখানে আছে কি 3 আছে, এটাও বাদ, তাহলে এই দুইটা থেকে একটা হবে, তাহলে 2 3 1। তাহলে দেখো, আচ্ছা দেখো এই জায়গায় একটা মজার ব্যাপার হচ্ছে, এইটা একে তো প্রোনাউন থেকে আসছে, দুইয়ে এটা রাইট ফর্ম ভার্ব থেকে আসছে, প্রোনাউন প্লাস রাইট ফর্ম ভার্ব দুই জায়গা থেকে কম্বাইন করে প্রশ্নটা করছে। দেখো তাহলে এটার সঠিক উত্তরটা হবে অপশন বি। কেন অপশন বি? দেখো
এটা এটা সিকোয়েন্স, প্রথমত এটা সিকোয়েন্স ঠিক আছে 2 3 1, তুমি বলতে পারো ভাই এটা সিকোয়েন্সটা ঠিক আছে 2 3 1, কিন্তু তুমি ভার্বের দিকে খেয়াল করো। দেখো আমার বাক্যে কি একাধিক প্রোনাউন না, আমার বাক্যে কি সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এখানে বেসিক রুলস হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমার ভার্বটা সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় আমার ভার্বটাও কি হয়, প্লুরাল হয়। তাহলে দেখো এই বাক্যে একাধিক সাবজেক্ট যেহেতু আছে তাহলে আমার ভার্বটা কি হওয়ার কথা, প্লুরাল হওয়ার কথা। এই জন্য এখানে ওয়্যারটা সঠিক, ওয়াজটা এখানে ভুল, কারণ যেহেতু একাধিক সাবজেক্ট ওয়াজটা আমরা ইউজ করি সিঙ্গুলার সাবজেক্টের জন্য, যার কারণে এটা সঠিক উত্তর হবে অপশন বি। বুঝতে পারছো? খুবই খুবই মজাদার একটা কোশ্চেন। এটা শুধু প্রোনাউন থেকে কোশ্চেনের ব্যাপারটা এমন না, প্রোনাউন প্লাস রাইট ফর্ম অফ ভার্ব প্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস তোমরা এখানে শিখতে পারছো। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি। এরপর দেখো আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আবারও এটা আর ইউতে আবারও আসছিল, এটা কারেক্ট সেন্টেন্স করতে পারো। তাহলে দেখো আবারও দেখো সেম প্যাটার্ন। তাহলে দেখো প্রথমে এটা ওয়ান, বাক্যের শুরুতে ওয়ান আছে, ওয়ান আই মানে তো ওয়ান মানে ফার্স্ট পারসন, তাহলে এটাও বাদ, এটাও বাদ। বাক্যের শুরুতে থ্রি আছে, এটাও বাদ। তাহলে আমার সঠিক উত্তর একটাই বাঁচলো 2 3 1। দেখো ইউ হচ্ছে যে 2, রহিম হচ্ছে থার্ড পারসন, আর আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে আমার সঠিক উত্তর হবে এটা, ইউ রহিম এন্ড আই হ্যাভ পাস্ট। বুঝতে পারছো? এরপরে আসি ভাই পরের কোশ্চেন। আবারও দেখো কোন প্রশ্নটা, দেখো এটা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, সেম দেখো। আচ্ছা মজার ব্যাপার দেখো, এইটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। কেন ইন্টারেস্টিং বললাম? 2 3 1 এর রুলসটা এখানে কাজ করবে না। কেন কাজ করবে না? দেখো বাক্যটা পরে দেখো, ইউ হি এন্ড আই এম গিলটি, আমরাই আমরাই দোষী, ওরা নিজেদের দোষ স্বীকার করতেছে। তাহলে দোষ স্বীকার করার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, এটা কি হয়ে যায় 1 2 3 হয়ে যায়, 2 3 1টা আর কাজ করে না। তাহলে দেখো এখানে 2 আছে কাটা, এখানে ইউ সেকেন্ড পারসন কাটা, এখানে হি থার্ড পারসন কাটা, আমার একমাত্র সঠিক উত্তর হচ্ছে এটা। তাহলে এখানে দেখো 1 2 3 যে আই ইউ এন্ড হি আর গিলটি, আমরাই দোষী বা আমরা ওদের নিজেদের দোষটা ওরা স্বীকার করে নিচ্ছে, যার কারণে এখানে 1 2 3 বসবে। তাহলে আচ্ছা এখানে একটু ভুল আছে ভাই, এখানে একটু ভুল আছে, এটা হবে না। এখানে যেহেতু দোষ স্বীকার করা বোঝাচ্ছে, এটা সঠিক অ্যান্সার হবে ভাই সি, আই ইউ এন্ড হি আর গিলটি। ওকে, এরপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদেরকে কারেক্ট সেন্টেন্স চুজ করতে বলছে। আবারও দেখো এটা আরিওতে আসলে ভাই, প্রোনাউন থেকে আরিওতে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। দেখো কমিটেড দ্য ক্রাইম, এখানে আবারও দেখো দোষ স্বীকার করা বোঝাচ্ছে, আবারও কি ভাই দোষ স্বীকার করা বোঝাচ্ছে। যেহেতু দোষ স্বীকার করা বোঝায় তাহলে আমরা কি করব 1 2 3, তাহলে তাহলে দেখ এখানে 2 আছে কাটা, 3 আছে কাটা, এখানে 1 আছে, 1 এর পর আছে 3, এটা করাটা একমাত্র সঠিক উত্তর 1 2 3, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন। আশা করি ভাই তোমরা বুঝতে পারছো, আশা করি ভাই তোমরা বুঝতে পারছো কিভাবে কোশ্চেন সলভ করবা, এটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমি কিন্তু পুরো পুরো প্রশ্ন আমি পড়ে দেখতেছি না, আমি জাস্ট কেটে দিচ্ছি। এই জিনিসটাকে বলে প্রসেস অফ এলিমিনেশন। তুমি এক্সাম হলে জিনিসটা কিন্তু খুবই ইফেক্টিভ, মানে আমরা সঠিকটা খুঁজবো না, আমরা দেখবো কোথায় ভুলটা আছে, তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের সঠিক অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, এরপর দেখো তাহলে এইটুকু পর্যন্ত আমাদের গেল প্রোনাউনের কিছু মানে প্রোনাউনের সিকোয়েন্সের যে রুলসটা। এখন আমরা পড়বো প্রোনাউনের পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস নিয়ে এখন আমরা পড়বো। আচ্ছা আচ্ছা এখন আমরা বলবো পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস। আমরা কখন সাবজেক্টিভ কেস ইউজ করব, কখন অবজেক্টিভ কেস ইউজ করব, এই জিনিসগুলো আমরা পড়বো। এটা কিন্তু আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে যখন আমরা প্রোনাউনটা কিসের বদলে ইউজ করি, নাউনের বদলে ইউজ করি। যখন আমরা নাউনের জায়গায় সাবজেক্টটাকে রিপ্লেস করি ওখানে আমরা সাবজেক্টিভ কেস বসাই, যেখানে আমরা অবজেক্টের থেকে যেখানে প্রোনাউনটাকে আমরা রিপ্লেস করি ওখানে আমরা অবজেক্টিভ কেস বসাই। তাও এখানে কিছু রুলস আছে, রুলসগুলো আমরা পড়ি। এক নম্বর রুলস হচ্ছে সাবজেক্ট পজিশনের সাবজেক্টিভ কেস, এটা অলওয়েজ সত্য। বাক্যের মধ্যে আমাদের যখনই আমরা সাবজেক্ট পজিশনের প্রোনাউনটা বসাবো তখনই আমরা কি করব, সাবজেক্টিভ কেসটা ইউজ করব। যেমন দেখো আই, তাহলে দেখো এম আছে, ভার্বের আগে যে থাকে সেই কি হয়, সাবজেক্ট হয়, যার কারণে এখানে সাবজেক্টিভ কেস বসছে। উইল, ভার্বের আগে যে থাকে সেই সাবজেক্ট, এখানে দেখো একাধিক প্রোনাউন বসছে, সেম ভাবে ভার্বের আগে যেহেতু এটা সাবজেক্ট পজিশনে বসছে সেক্ষেত্রে আমরা এখানে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটাকে ইউজ করছি।
আশা করি ভাই বুঝতে পারছো। এরপর 2 নাম্বার রুলস হচ্ছে বি ভার্বের পরে সাবজেক্টিভ কেস বসে। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি। আমি যদি বলি যে আই এম হি, বললাম আই এম হি, তোমরা অনেকে এটাকে ভুল মনে করতে পারো, কারণ আমাদের ন্যাচারালি যখন আমরা কথা বলে আমরা কিন্তু আই এম হি বলি না, আই এম হিম বলে ফেলি। এখন রুলসটা হচ্ছে বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ কেস বসবে। এখন কেন, প্রশ্ন হচ্ছে কেন, রুলস মুখস্থ না করে আমরা একটু দেখি কেন এখানে বি ভার্বের পরে সাবজেক্টিভ কেস বসতেছে। দেখো খেয়াল করো, তোমরা কমপ্লিমেন্ট চিনো না? কমপ্লিমেন্ট হচ্ছে যখন বাক্যের এই অংশটা সাবজেক্টকে নির্দেশ করে। আমি এখানে বলতে পারি না আই ইজ ইকুয়ালস টু হি, আই ইজ ইকুয়ালস টু হি আমি বলতে পারি কি পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে এই জিনিসটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আর লিঙ্কিং ভার্বের পরে সাধারণত কি বসে? একটা কমপ্লিমেন্ট বসে। লিঙ্কিং ভার্ব কি? সকল বি ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব, এছাড়াও কিছু ভার্ব আছে স্মেল, টেস্ট, ফিল এক্সেট্রা, এই ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি তোমরা বেসিক ক্লাসে সবাই পড়ছো। তাহলে দেখো এই যে বি ভার্ব হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে একটা কমপ্লিমেন্ট বসে। এখন খেয়াল করো, এই যে কমপ্লিমেন্টটা বাক্যের সাবজেক্টকে নির্দেশ করতেছে না? কমপ্লিমেন্টটা কাকে নির্দেশ করতেছে? বাক্যের অবজেক্টে নির্দেশ করতেছে নাকি বাক্যের সাবজেক্টে নির্দেশ করতেছে? যেহেতু এই কমপ্লিমেন্টটা বাক্যের সাবজেক্টে নির্দেশ করতেছে, সেই কারণে আমরা কমপ্লিমেন্ট হিসেবে অথবা আমরা বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ কেসটাকে ইউজ করি। আশা করি ভাই তোমরা বুঝতে পারছো। আমি আরেকটাও এখানে উদাহরণ দেখো, আরেকটা উদাহরণ দেখো এখানে উদাহরণটা আমি নিলাম আই উইশ আই ওয়্যার হি। আমি বললাম আই উইশ আই ওয়্যার হি। দেখো এই অংশটাকে খেয়াল করো, এখানে হিটা কাকে নির্দেশ করতেছে? বাক্যের সাবজেক্টকে নির্দেশ করতেছে না, আইকে নির্দেশ করতেছে না? এই অংশের কথা ভুলে যাও, আইকে নির্দেশ করতেছে না। তাহলে এটা একটা কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট কাকে নির্দেশ করে? বাক্যের সাবজেক্টকে নির্দেশ করে। যেহেতু বাক্যের সাবজেক্টকে নির্দেশ করতেছে, বাক্যের সাবজেক্ট সবসময় কি হয়? সাবজেক্টিভ পজিশনে বসে। বাক্যের সাবজেক্টের জায়গায় আমরা যে নাউনটা বসাই ওখানে আমরা যে প্রোনাউনটা বসাই ওখানে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ইউজ করি। আর যেহেতু এই প্রোনাউনটা বাক্যের সাবজেক্টকে নির্দেশ করতেছে, যার কারণে এখানে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা ইউজ করছি। আশা করি ভাই বুঝতে পারছো বি ভার্বের পরে কেন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটাই আমরা ইউজ করতেছি। তাহলে 2 নাম্বার রুলস হচ্ছে বি ভার্বের পরে সবসময় কি বসবে? প্রোনাউনের সাবজেক্টিভ কেস বসবে। বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ কেস। তাহলে সাবজেক্টিভ কেস আমরা একটা পেলাম, সাবজেক্ট পজিশনে সবসময় সাবজেক্টিভ কেস। 2 নাম্বার হচ্ছে বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ কেস। ওকে, এরপর আসো ভাই অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস তো ইজি, আর তোমরা নাউনের ক্লাসে নিশ্চয়ই পড়ছো যে দেখো ট্রানজিটিভ ভার্বের পর একটা অবজেক্ট বসে। তাহলে দেখো এখানে বলাই হচ্ছে অবজেক্ট, তাহলে সেই কারণে ট্রানজিটিভ ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ কেসটা আমরা ইউজ করব। যেমন দেখো হি টোল্ড মি, দেখো টোল্ড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব তোমরা কিভাবে বুঝবে? ট্রানজিটিভ ভার্ব আমি এখানে লিখতেছি হি টোল্ড মি, তোমরা এই ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করো, হোয়াট অথবা হুম দিয়ে কোশ্চেন করো। কোশ্চেন করলে কি তোমরা কোনো আনসার পাচ্ছ? টোল্ড হুম, কাকে বলা হয়েছে? আমি আনসার পাচ্ছি না। টোল্ড মি, এই মিটা হচ্ছে বাক্যের অবজেক্ট, তাহলে যেহেতু মিটা বাক্যের অবজেক্ট, এই পজিশনে আমি প্রোনাউন বসাইলে অবশ্যই আমাকে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা ইউজ করতে হবে। তার মাথায় রাখবা ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে। আর যেই ভার্বের অবজেক্ট আছে সেই ভার্ব হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, যেই ভার্বের অবজেক্ট নেই সেই ভার্বটা হচ্ছে একটা ভাই ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি ভাই বুঝতে পারছো। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আর লাস্টলি প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে। এখন ভাই প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম কেন বসে আমরা পড়ছিলাম না? নাউন কোথায় কোথায় বসতে পারে? নাউনের পজিশনে বসছিলাম না? প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে পড়ছিলাম না?
তাহলে অবজেক্টের জায়গায় নাউনটাকে যখন প্রোনাউন একটা রিপ্লেস করবে, অবজেক্ট পজিশনে নাউনকে যখন প্রোনাউন রিপ্লেস করবে, তখন অবশ্যই আমাকে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটাই বসাইতে হবে। প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটাই কি ভাই বসাইতে হবে। যেমন এখানে উদাহরণ দেখো, বিটুইন ইউ অ্যান্ড মি, বললাম বিটুইন ইউ অ্যান্ড মি। দেখো বিটুইন কি ভাই, বিটুইন হচ্ছে একটা আমাদের প্রেপোজিশন, বিটুইন আমাদের একটা কি ভাই প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে কে বসে, প্রিপোজিশনের অবজেক্ট বসে। তাহলে যেহেতু প্রিপোজিশনের অবজেক্ট বসে, তার কারণে আমি এখানে মি আই না বসে এখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ইউজ করছে, আর ইউ এর অবজেক্টিভ ফর্ম ভাই ইউ। তাহলে নরমালি কি আই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ভাই কি মি। আমরা শুরুতেই দেখছি অবজেক্টিভ ফর্ম আর সাবজেক্টিভ ফর্মগুলা। বুঝতে পারছো ভাই? তাহলে অবজেক্টিভ কেস কখন বসে? এক নাম্বার হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে, আর দুই নাম্বার হচ্ছে প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে। কেননা প্রিপোজিশনের পরে একটা প্রিপোজিশনের অবজেক্ট বসে, আর যেহেতু বলাই হচ্ছে অবজেক্ট বসে, সেহেতু আমরা বলতে পারি এখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটাই আমাদেরকে ইউজ করতে হবে। আশা করি ভাই আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। ওকে, তাহলে এটা গেল। এখান থেকে আমরা কিছু প্রশ্ন লিখি। যেমন দেখো, my uncle decided to take dash and my sister। তাহলে টেক, টেক কি দেখো, টেক, আমি টেককে প্রশ্ন করি, টেক হুম, কাকে নিতে যাচ্ছে? আমরা উত্তর পাচ্ছি না, টেক মি। তাহলে এইটা একটা কি ট্রানজিটিভ ভার্ব, এটা একটা কি ভাই ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে প্রোনাউনের কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে। এখানে সঠিক উত্তর হবে বি। আই, মাইন হবে না, মাইন তো ভাই হচ্ছে যে পজিটিভ প্রোনাউন। মাইসেলফ হবে না, মাইসেলফ হবে না, কেন? মাইসেলফ হচ্ছে যে ভাই রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে একমাত্র সঠিক উত্তর হবে অপশন বি। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, একমাত্র সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কারণ আমরা রুলসে পড়ছি ট্রানজিটিভ ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এরপর দেখো, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এগ্রিমেন্ট অফ প্রোনাউন। প্রোনাউনের সঠিক এগ্রিমেন্ট, অর্থাৎ তোমাকে এখানে জানতে আছে কোথায় প্রোনাউন সঠিকভাবে ইউজ হয়েছে। তাহলে দেখো আমরা বাক্যগুলো পড়ি। রহিম কাইন্ডলি হেল্পড ইউ মি অ্যান্ড হিম। আচ্ছা, এটা খুব মজার প্রশ্ন। কেন খুব মজার প্রশ্ন? এখানে প্রোনাউনেরই দুইটা রুলস থেকে প্রশ্ন হয়েছে। দেখো, এক জায়গায় হচ্ছে একাধিক প্রোনাউন দেওয়া, আরেক জায়গায় হচ্ছে প্রোনাউনের ফর্মটা ঠিক আছে নাকি সেটা দেখা। তাহলে দেখো, রহিম কাইন্ডলি হেল্পড, তাহলে আমাদের আমাদের রুলসটা কি? 2-3-1। আমাদের রুলসটা হচ্ছে কি ভাই 2-3-1। যেহেতু 2-3-1 আমাকে দেখতে হবে। প্রথমে দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা এটা সঠিক আছে, এটা পুরোটা একটু আমাকে পড়ে দেখতে হবে। রহিম কাইন্ডলি হেল্পড ইউ মি, 2 এর পর এখানে কি আছে? 2 এর পর এখানে হওয়ার কথা কি 3 হওয়ার কথা, এখানে 1 আছে, তাহলে এটা হবে না। তাহলে দেখো, এরপর দেখো 2 এর পরে 2 এর পর এখানে কি হওয়ার কথা? এখানেও হিম আছে, এটা এখানে 3 আছে, তাহলে এটা হইতে পারে। এরপর আমরা বাক্যে দেখি, এখানে 2 নাই, এখানেও 2 নাই, তাহলে একমাত্র সঠিক উত্তর হচ্ছে আমার এটা। তাহলে রহিম কাইন্ডলি হেল্পড ইউ হিম অ্যান্ড মি। আর দেখো এখানে হি কেন হয় নাই? কারণ দেখো হেল্পড একটা ট্রানজিটিভ ভার্ব, হেল্প একটা কি ভাই ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, যার কারণে এখানে আমাদের সঠিক উত্তর হবে এটা। এখানে হিম হয় নাই কেন, আর এখানে আই হয় নাই কেন? আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি ভাই তোমরা বুঝতে পারছো। এখানে সঠিক উত্তর হবে অপশন বি। রহিম কাইন্ডলি হেল্পড ইউ হিম অ্যান্ড মি। এখানে 2-3-1 এই সিকোয়েন্সটা মেনটেন করছে নাকি আমাদেরকে প্রশ্নে এটা দেখা হয়েছে। এই জায়গায় তোমাদেরকে কনফিউশন করার জন্য আরেকটা অপশন দিতে পারতো। যেমন এখানে দিতে পারতো, ধরো রহিম কাইন্ডলি হেল্পড ইউ আই অ্যান্ড সরি ইউ হি অ্যান্ড আই। তখন তোমরা অনেকে কি করতা, 2-3-1 দেখে চোখ বন্ধ করে এটা সিলেক্ট করে দিতা। কিন্তু না, তোমাকে মাথায় রাখতে হবে হেল্প একটা ট্রানজিটিভ ভার্ব, এরপরের প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসবে না। আশা করি ভাই এই রুলসটাও ভাই বুঝতে পারছো। এরপর দেখো হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, ওই তোমরা যেখানে অবজেক্টিভ ফর্ম লিখছিলে ওই জায়গায় তোমরা আরেকটা রুলস লিখে নাও, এটা আমি তোমাদেরকে লিখাইতে ভুলে গেছি। এখানে একটা রুলস লিখে নাও, 3 নাম্বার। লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে। তোমরা রুলসটা লিখে নাও, লেটের পরে অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে দেখো এখানে বাক্যের শুরু সবগুলোতে লেট আছে, লেট আছে, লেট আছে, লেট আছে, তাহলে কি হবে? আচ্ছা, এই জায়গায় দেখো, এখানে আমরা প্রথমত আমরা দেখি আমাদের সিকোয়েন্সটা কোথায় কোথায় ঠিক আছে। সিকোয়েন্সটা কি 2-3-1, তাহলে সিকোয়েন্স মিলাই। এখানে হচ্ছে যে 3 হবে না,
এখানে হচ্ছে যে কি এখানে আচ্ছা 3 এটা হইতে পারে, সরি 3 হইতে পারে, বাক্যে 2 না থাকলে আমাদের তখন 3 আর 1 হয়, এটা হইতে পারে। এখানে 1 আছে, এটা হবে না। এখানে কি আছে, এখানে হচ্ছে যে কি মি আছে, 1 আছে, এটাও হবে না। এখানে কি আছে, লেট হিম এন্ড, তাহলে এখানে 2 আছে, এখানে 1 আছে, এটাও হইতে পারে। তাহলে হয় এটা সঠিক উত্তর হবে, নাহলে এটা সঠিক উত্তর হবে, এই দুইটা সঠিক উত্তর হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমি প্রশ্ন থেকে বের করলাম হয় এটা, না হয় এটা। আচ্ছা তাহলে দেখো, লেটের পর আমি বললাম কি, এই মাত্র তোমাকে বললাম লেটের পরে বসে একটা অবজেক্টিভ ফর্ম, লেটের পরে কি বসে, একটা অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে লেট হি, লেট হি তো ভাই হবে না, হি হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, আই হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম, এখানে আমাদের বসানোর কথা অবজেক্টিভ, তাহলে এটাও আনসার হবে না। একমাত্র সঠিক উত্তর হচ্ছে আমার এখানে অপশন ডি, লেট হিম অ্যান্ড মি গো। তাহলে এটাও কি একটা অবজেক্টিভ ফর্ম, এটাও একটা কি অবজেক্টিভ ফর্ম। তাহলে লেটের পরে বাক্যের কি বসে, অবজেক্টিভ ফর্ম বসে। খুবই চমৎকার একটা প্রশ্ন, কিন্তু এটা দুইটা জায়গা থেকে মূলত কোশ্চেনটা করা হয়েছে। একটা হচ্ছে আমাদের সিকোয়েন্স ঠিক আছে নাকি, আর আরেকটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে যে লেটের পরে আমরা অবজেক্টিভ ফর্মটা বসাইতে পারছে নাকি, এই দুই জায়গা থেকে মূলত প্রশ্নটা করা হয়েছে। আশা করি ভাই তোমরা বুঝতে পারছো। এরপর দেখো আরেকটা কোশ্চেন দেখো, বিটুইন ড্যাশ দিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রেড। তাহলে দেখো বিটুইন আছে ভাই, বিটুইন কি একটা প্রেপোজিশন, বিটুইন হচ্ছে একটা প্রেপোজিশন, প্রিপোজিশনের পরে প্রোনাউনের কে বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে আমরা দেখি অবজেক্টিভ ফর্মগুলো কোথায় আছে। এটা হবে না, কারণ আই সাবজেক্টিভ ফর্ম। এটাও হবে না, আই সাবজেক্টিভ ফর্ম। এটা হইতে পারে, এটাও হইতে পারে, দুইটাই আমার হইতে পারে, কারণ দেখো এখানেও মি আছে, এখানেও মি আছে। আচ্ছা এখন যখন আমরা দুইটা আনসার পেলাম, এখন আমরা দেখব আমাদের সিকোয়েন্সটা ঠিক আছে নাকি। সিকোয়েন্স কি, 2-3-1, সিকোয়েন্স কি ভাই, 2-3-1। তাহলে দেখো প্রথমে 2 আছে, এখানে প্রথমে 1 আছে, তাহলে এটাও আনসার হবে না। 2-3, 2 এর পর আমার 3 না থাকলে আমাকে কি থাকতে হবে, 2-1 থাকতে হবে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এটাও কিন্তু খুব চমৎকার একটা কোশ্চেন ভাই, এখানেও দুই জায়গা থেকে প্রশ্ন আসছে, মূলত প্রোনাউনের সিকোয়েন্স ঠিক আছে নাকি, দ্বিতীয়ত আমার হচ্ছে যে কি প্রোনাউনের ফর্মটা ঠিক আছে নাকি, যে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসাইতে হয়, এটা আমরা ঠিকভাবে বসাইতে পারছি নাকি। আশা করি ভাই বুঝতে পারছো, খুবই চমৎকার কিছু কোশ্চেন এখানে। এরপর দেখো, ইট ইজ ড্যাশ হু দ্য কমিটি হ্যাজ সিলেক্টেড, হুম দ্য কমিটি হ্যাজ সিলেক্টেড। তাহলে দেখো বি ভার্ব আছে, বি ভার্বের পর আমরা কি বলছি, সাবজেক্টিভ ফর্ম বসে। তাহলে বি ভার্বের পর এখানে সাবজেক্টিভ কি হবে, হিম অবজেক্টিভ হবে না, হি হিমসেলফ হবে না, হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না, সঠিক উত্তর একমাত্র এখানে হি। ইট ইজ হি হুম দ্য কমিটি হ্যাজ চোজেন, কারণ বি ভার্বের পরে প্রোনাউনে কে বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে। আশা করি ভাই বুঝতে পারছো। এরপর দেখো আই উইশ আই ওয়্যার, দেখো আবারও দেখো বি ভার্ব আছে, বি ভার্বের পরে কে বসে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো হিম হবে না, হিস হবে না, হিমসেলফ হবে না, একমাত্র সঠিক উত্তর হচ্ছে হি। এটাই একমাত্র কি ভাই, সাবজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে যে কি ভাই পসেসিভ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ। ওকে, আশা করি ভাই বুঝতে পারছো। এই কোশ্চেনগুলো আমরা না দেখি। আচ্ছা লাস্ট কোশ্চেন, এটা সলভ করাই দিই। ইট ওয়াজ, আবারও দেখো ভাই বি ভার্ব আছে, বি ভার্বের পরে কে বসবে, সাবজেক্টিভ ফর্ম বসবে, ইট ইজ আই, একমাত্র এখানে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে এই দুটোটা হচ্ছে রিফ্লেক্সিভ, আর এইগুলো এটাও উত্তর হবে না, এটাও উত্তর হবে না, এটাও উত্তর হবে না, একমাত্র সঠিক উত্তর হবে এখানে আই। এটা কারণটা সাবজেক্টিভ ফর্ম। দেখো এই প্রশ্নটাও কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল সি ইউনিটে। আশা করি ভাই এটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো, প্রোনাউনের ফর্ম নিয়ে আমরা খুব ভালোভাবে বুঝলাম আর অনেকগুলো কোয়েশ্চেন সলভ করলাম। ওকে, তো নেক্সটে আসো। নেক্সটে হচ্ছে ভাই আমাদের পার্সোনাল প্রোনাউনেরই পসেসিভ পসেসিভ প্রোনাউন ভার্সেস পসেসিভ অ্যাডজেক্টিভ। পার্সোনাল প্রোনাউনের প্রোনাউনের ফর্ম থেকে দেখো এই জিনিসটা তোমাদেরকে আমি আগেই পড়াইছিলাম যে পসেসিভ হচ্ছে যে কি মাই, ইয়োর, আওয়ার, হিজ, দেয়ার। আর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে যে মাই, ইয়োর, আওয়ার, হিজ। আর পসেসিভ প্রোনাউন হচ্ছে যে কি ভাই মাইন্ড, ইয়োর, হিজ, হার্স। এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাইছি। পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন মিলে কি হয়ে যায়, পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউন যোগ করলে কি হয়ে যায়, পসেসিভ প্রোনাউন। জিনিসটা আমি তোমাদেরকে শুরুতে দেখাইছি, মাই প্লাস নাউন ইকুয়ালস টু মাইন্ড। যেমন এখানে সেম উদাহরণে আমি দিছিলাম যে দিস ইজ মাই কার, দিস কার ইজ মাইন। এরপর দেখো এখানে আরো দুইটা আছে, দেখো দ্য ডগ ইজ স্মার্টার দ্যান ইয়োর ডগ। তাহলে এটা হচ্ছে যে একটা কি অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে একটা নাউন। এই দোনোটাকে আমি একসাথে করে লিখতে পারি
মাই ডগ ইজ স্মার্টার দেন ইয়োর্স, তাহলে এই দুটোটাকে আমি যখন যোগ করে দিই, যোগ করে আমি এখানে একসাথে বলতে পারি ইয়োর্স। তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ আর নাউন যোগ করলে আমরা পাই পজিটিভ প্রোনাউন। আর এই জায়গায় দেখো, এই জায়গায় একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচার থেকে প্রায় সময় পরীক্ষার প্রশ্ন চলে আসে। এই যে একটা প্রিপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, একটা জিরান্ড এখানে ইউজ হয়। যেমন দেখো, উই ইনসিস্ট অন আছে একটা প্রিপোজিশন, এরপরে একটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে একটা কি ভার্ব প্লাস আইএনজি, একটা জিরান্ড এখানে বসছে। এই স্ট্রাকচার থেকে প্রায় সময় পরীক্ষার প্রশ্ন চলে আসে, আমরা এখনই কোশ্চেন সলভ করার সময় জিনিসটা দেখব। তাহলে স্ট্রাকচারটা মাথায় রাখো, প্রিপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, একটা জিরান্ড এখানে বসে। ওকে, তাহলে এখানে আবারও দেখো কোশ্চেন আছে, দেখো চুজ দ্য কারেক্ট অপশন, টেক ড্যাশ টাইম, টেক ড্যাশ টাইম। তাহলে দেখো টাইম কি ভাই, টাইম হচ্ছে একটা নাউন না, তাহলে নাউনের আগে কে বসবে, নাউনের আগে বসবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এখানে অ্যাডজেক্টিভ কে কে আছে, ইউ, ইউ হচ্ছে যে একটা একটা প্রোনাউন, এটা হবে না। ইউ আর, ইউর সেলফ হবে না, একমাত্র সঠিক উত্তর এখানে বি। তাহলে কেন বি, কারণ ইউর হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে টেক ইউর টাইম। আশা করি ভাই বুঝতে পারছো। এরপর দেখো মাই ফাদার নেভার অ্যাপ্রুভ, দেখো প্রিপোজিশন আছে, আমি স্ট্রাকচারটা কি বলছিলাম, প্রিপোজিশন প্লাস পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস জিরান্ড বা ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো অফ আছে, প্রিপোজিশন আছে, এরপর দেখো এরপর কি আসবে, আমাদের একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আসবে। এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ একমাত্র আছে অপশন বি এ, হার, আর এরপর একটা জিরান্ড ভার্ব প্লাস আইএনজি আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মাই ফাদার নেভার অ্যাপ্রুভড অফ হার ম্যারিং এ ফরেইনার। এরপর দেখো ভাই, ইফ ইউ ইনসিস্ট, দেখো ডিরেক্ট সরাসরি এখানে আমরা অপশন দেখলে বুঝতে পারতেছি এখানে প্রশ্নটা কোত্থেকে আসছে। আবারও সেম স্ট্রাকচার, প্রিপোজিশন প্লাস পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস আমার কি আসবে, একটা ভার্ব প্লাস আইএনজি বা একটা জিরান্ড আসবে। তাহলে দেখো অন মাই কামিং, মি টু কাম, অন মি টু কাম, সো দ্যাট আই কাম, কোনোটাই উত্তর হবে না, উত্তর হবে অপশন এ, কারণ আমাদের স্ট্রাকচারটাই দেওয়া আছে প্রিপোজিশন পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি বা জিরান্ড। তাহলে ইফ ইউ ইনসিস্ট অন মাই কামিং ইউ মাস্ট পে মাই মানি। ওকে, আশা করি ভাই বুঝতে পারছো। তারপর দেখো মাই ডগ ইজ স্মার্টার দেন, তাহলে এখানে কি হতে পারে, মাই ডগ ইজ স্মার্টার দেন, হয় ইউর ডগ হবে অথবা দোনোটাকে আমরা যোগ করে আমরা কি বলতে পারি, ইয়োর্স। দেখো দেখি আমরা অপশনে কি আছে, তাহলে দেখো ইয়োর্স হইতে পারে বা দেয়ার্স হইতে পারে অথবা মাই দেয়ার ডগ হইতে পারে, দোনোটাকে যোগ করে আমরা কি বলতে পারি, দেয়ার্স বলতে পারি, অথবা হিজ ডগ হইতে পারে, অনেক কিছু হইতে পারে। অর্থাৎ মূলত এখানে হয় হবে একটা কি, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন অথবা একটা পসেসিভ প্রোনাউন। তাহলে দেখো দেয়ার হবে না, এখানে দেয়ার হইলে এখানে একটা ডগ থাকা লাগতো, যদি দেয়ার ডগ হইতো তাহলে এটা সঠিক উত্তর হইতো, এখানে যেহেতু নাই এটা হবে না। ইউর সেম, ইউর হলে এখানে একটা ডগ থাকা লাগতো, একটা নাউন থাকা লাগতো, হার হলে একটা নাউন থাকা লাগতো, তাহলে এটাও হবে না। উইথ তো এখানে প্রশ্নই আসতেছে না, একমাত্র সঠিক উত্তর এখানে ভাই দেয়ার্স। তাহলে দেয়ার ডগকে একসাথে করে আমরা কি পাবো, দেয়ার্স পাবো, যে তাদের। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি ভাই, অপশন বি। আশা করি ভাই বুঝতে পারছো। এরপর দেখো আওয়ার ল্যাবরেটরি ইজ মাচ মোর স্পেশিয়াস দেন, সেম, আবারও দেখো ইউ তো হবেই না, হিম হবেই না, দেয়ার থাকলে এখানে দেয়ারের পর একটা নাউন থাকা লাগতো, দেয়ার ল্যাবরেটরি, দেই হবে না, এখানে একমাত্র সঠিক উত্তর হবে হার্স, একমাত্র সঠিক উত্তর হবে হার্স। কেন, এখানে হার ল্যাবরেটরি এই দোনোটাকে আমি একসাথে করে যোগ করে আমি পাচ্ছি কি, হার্স। আশা করি ভাই বুঝতে পারছো। এরপর দেখো, এরপর আমাদের একটু পর্যন্ত শেষ। এখন আমরা আসি রিফ্লেক্সিভ আর এমপ্যাথিক প্রোনাউনের মধ্যে। দেখো এই দুইটা থেকে আসলে খুব একটা প্রশ্ন আসার মতো কিছু নাই, কিন্তু তোমাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমপ্যাথিক প্রোনাউনের পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে হবে। দেখো ভাই পার্থক্যটা কি, আর রিফ্লেক্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন কোনগুলা, মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, হারসেলফ এক্সেট্রা, এগুলো হচ্ছে ভাই সব রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা এটা খুব ভালোভাবে বুঝি, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু এমপ্যাথিক প্রোনাউন আমরা এখানে কখন বলবো, দেখো যখন আমি এমন একটা বাক্য লিখব, আই মাইসেলফ
মেড দ্য ডিনার। আমি আরেকটা উদাহরণ লিখতেছি, he himself did the work। দেখো এই দুইটা বাক্য খেয়াল করো, এই দুইটা বাক্যে এগুলো কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো লাগতেছে, হিমসেলফ মাইসেলফ এগুলো সব রিফ্লেক্সিভ প্রোনাউনের মতো লাগতেছে, কিন্তু দেখো এই দুই বাক্যে আমি যখন বলছি আই মাইসেলফ, এটা বাংলা কি, আমি আমার ডিনারটি তৈরি করেছি। হি হিমসেলফ, সে নিজেই, সে বলতেছে সে নিজেই এই কাজটি করেছে, একটা জোর দিচ্ছে না। এমপ্যাথিক মানে হচ্ছে যে কি, জোর দেওয়া। তাহলে যখনই আমরা জোর দেওয়ার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের অর্থকে জোর দেওয়ার জন্য যে আই মাইসেলফ মেড দ্য ডিনার, আমি নিজেই ডিনারটি রেডি করেছি, হি হিমসেলফ ডিড দ্য ওয়ার্ক, সে নিজেই কাজটি করেছে, জোর দেওয়ার জন্য আমরা এখানে বলতেছি, যখনই আমরা জোর দেওয়ার জন্য এই ধরনের প্রোনাউন ইউজ করতেছি এটাকে আমরা বলি এমপ্যাথিক প্রোনাউন। আর এছাড়া যত ইউজ আছে এগুলো হচ্ছে যে সব রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি ভাই রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমপ্যাথিক প্রোনাউন তো আমরা বুঝতে পারছি। এমপ্যাথিক প্রোনাউন হচ্ছে যখন আমরা বাক্যে জোর দিই, বাক্যে জোর দেওয়ার জন্য হিমসেলফ মাইসেলফ এগুলো ইউজ করি, তখন এটাকে আমরা বলি এমপ্যাথিক প্রোনাউন বা এমপ্যাথেটিক প্রোনাউন, বা তোমরা অনেক কিছুই বলতে পারো। জাস্ট বাক্যে জোর দেওয়ার জন্য আমরা মূলত এই প্রোনাউনটাকে ইউজ করি। ওকে, এরপর দেখো একটা ইম্পর্টেন্ট রুলস, অ্যাবসেন্ট, অ্যাভেল, এনজয়, প্রাইড এক্সেট্রা কিছু ভার্ব আছে, কিছু মাথায় রাখবে ভার্ব, এই ভার্বের পরে সবসময় একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। যেমন দেখো হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দি মিটিং, আই শ্যাল অ্যাভেল মাইসেলফ অফ দিস অপরচুনিটি। তারপর দেখো, আচ্ছা একটু খেয়াল করো, একটু 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 বাক্যটা খেয়াল করো, দেখো মাথায় রাখবা কি, এই ওয়ার্ডগুলো যখন বাক্যে ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, বাক্যে কি হিসেবে ইউজ হচ্ছে, ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, কিন্তু দেখো যখন বলতেছি হি ওয়াজ অ্যাবসেন্ট, এখানে অ্যাবসেন্টটা তো ভাই ভার্ব না, এখানে অ্যাবসেন্টটা তো একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, যার কারণে এরপর আর কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসে নাই। যখনই মাত্র এই অ্যাবসেন্ট ওয়ার্ডটা একটা ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এই বাক্য খেয়াল করো, হি অ্যাবসেন্টেড হিমসেলফ, সে নিজেকে অ্যাবসেন্ট করেছে, এই বাক্যে অ্যাবসেন্ট একটা কি হিসেবে ইউজ হচ্ছে, ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, তখনই আমরা এরপরে একটা কি বসাই, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাই। কিন্তু এই বাক্যে হি ওয়াজ অ্যাবসেন্ট, এই বাক্যে অ্যাবসেন্ট একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ, কেমনে বুঝলাম, লিঙ্কিং ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসায়, লিঙ্কিং ভার্ব আছে, বি ভার্ব একটা লিঙ্কিং ভার্ব, এরপর একটা কি বসবে ভাই, অ্যাডজেক্টিভ বসবে, যার কারণে এখানে এরপরে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় নাই। কিন্তু এই অ্যাবসেন্ট ওয়ার্ডটা যখন একটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তখনই এরপরে আমাদেরকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করতে হয়েছে। আশা করি ভাই তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখান থেকে তেমন আসলে পড়ানোর কিছু নাই, যেমন এখানে জাস্ট কিছু এক্সাম্পল দেখি কেমন ধরনের প্রশ্ন আসতে পারে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে প্রশ্ন করে। আই কাট মাইসেলফ, আমি নিজেকে কেটে ফেলেছি, তাহলে মাইসেলফ তা এখানে কোন ধরনের প্রোনাউন ভাই, খুবই ইজিলি রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে বোঝানোর কিছু নাই, ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। হি লুকড অ্যাট হিমসেলফ, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন ইজ হিমসেলফ, হিমসেলফটা কোন ধরনের প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু এখানে যদি বলতো হি হিমসেলফ ডিড দিস, তখন এটা কি হইতো, তখন এটা হইতো একটা কি ভাই, এমপ্যাথিক প্রোনাউন। কিন্তু এখানে তো জোর দিচ্ছে না, এখানে বলছে সে নিজের দিকে তাকাইছে, যার কারণে এখানে এটা আমরা কি বলবো, একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। যখনই বাক্যে জোর দেওয়ার জন্য ইউজ হইতো তখন ওইটাকে আমরা বলতাম, ওটাকে কি বলতাম, একটা এমপ্যাথিক প্রোনাউন। আশা করি ভাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা ভাই এখন আসো ইললজিক্যাল কম্প্যারিজন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা আমি নিয়েছি ক্লিফস্টোফেল থেকে, ক্লিফস্টোফেল থেকে মূলত আমি জিনিসটা নিয়েছি। ক্লিফস্টোফেল এটা খুব ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে, একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। দেখো এখানে বলা হয়েছে কি, দ্য সিনারি অফ চিটাগং ইজ বেটার দেন ঢাকা। এই জিনিস, এই বাক্যটা ভুল, এটাকে বলা হচ্ছে ইললজিক্যাল। ভাই কেন ইললজিক্যাল, দেখো এখানে কার কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে দ্য সিনারি অফ চিটাগং ইজ বেটার দেন ঢাকা। আচ্ছা চিটাগং এর সিনারি কি ঢাকা থেকে বেটার নাকি ঢাকার সিনারি থেকে বেটার বলো তো? অবশ্যই ঢাকার সিনারি থেকে বেটার। চিটাগং এর সিনারি ঢাকা থেকে বেটার না, ঢাকার সিনারি থেকে বেটার, জিনিসটা স্পেসিফাই করা নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে ইললজিক্যাল। আমি ঢাকার সাথে তুলনা করতেছি সিনারিয়ার, আমার তো জিনিসটা লজিক্যাল হইতে হবে। তুমি যদি কম্পারিজন করো, সমান কোনো কিছুর মধ্যে কম্পারিজন করতে হবে। তুমি একটা ক্লাস 5 এর বাচ্চার সাথে একটা ভার্সিটি বাচ্চার সাথে তুমি কখনো কম্পেয়ার করতে পারবা না, তোমাকে কম্পেয়ার করতে হবে সমান জিনিসের সাথে, যার কারণে এই জিনিসটাকে বলতেছে ইললজিক্যাল। আর এই ইললজিক্যালটাকে লজিক্যাল করার আমার রুলস হচ্ছে, এখানে একটা
দেন দ্যাট অফ, এখানে একটা দেন দ্যাট অফ অথবা দেন দোজ অফ আনা, এখানে একটা দেন দ্যাট অফ অথবা দেন দোজ অফ আনা। তাহলে দেখো এখানে দ্য সিনারি অফ চিটাগং ইজ বেটার দেন দ্যাট অফ ঢাকা, এই জিনিসটা হচ্ছে কম্প্যারিজন। তাহলে দেন দ্যাট অফ দ্বারা এখানে সিনারিকেই নির্দেশ করতেছে। তাহলে কখন আমরা দেন দ্যাট অফ আনবো, কখন আমরা দেন দোজ অফ আনবো, এখানে কিন্তু দেনের বদলে তুমি ফর্ম আনতে পারো, ফ্রম। এখানে আমি ছোট্ট করে কোনখানে লিখে দিই, এখানে দেনের পরিবর্তে আমরা ফ্রম আনতে পারি। সাধারণত দেনই আসে, অনেক কোশ্চেনে ফ্রম থেকে আসে, এই জন্য বললাম। তাহলে দেখো দেন দ্যাট অফ কখন আনবো, দেন দ্যাট অফ আমরা আনবো যখন হচ্ছে আমরা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি, যে নাউনগুলোকে গণনা করা যায় না, যেমন সিনারি একটা আনকাউন্টেবল নাউন, অথবা আমার সিঙ্গুলার থাকবে। আর প্লুরাল হইলে আমরা ওখানে ইউজ করি দেন দোজ অফ। তাহলে সিঙ্গুলার হলে আমরা কি ইউজ করি, সিঙ্গুলার বা আনকাউন্টেবল নাউন হলে দেন দ্যাট অফ, আর প্লুরাল হলে দেন দোজ অফ। যেমন দেখো এখানে দেখো ইউর অ্যাডভাইস, অ্যাডভাইসটা কি ভাই, অ্যাডভাইসটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটাকে গণনা করা যায় না। ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্য আদার ফ্রেন্ডস। তোমাকে এখানে অ্যাডভাইসের সাথে ফ্রেন্ডের তুলনা করা হয়েছে, এই জিনিসটা ইললজিক্যাল, তোমাকে অ্যাডভাইসের সাথে অ্যাডভাইস তুলনা করতে হবে। তাহলে এটাকে সঠিক করার জন্য আমরা কি করতে পারি, ইউর অ্যাডভাইস ইজ নো ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ, ফ্রম দেখো দ্যাট অফ নিয়ে আসছি, ফ্রম দ্যাট অফ দি আদার ফ্রেন্ডস। দ্যাট অফ কেন আনছি, যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বা সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দ্যাট অফ নিয়ে আসি, আর প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা নিয়ে আসি দেন দোজ অফ। আর যদি এই জিনিসটা হচ্ছে ব্যক্তিবাচক হয়, তখন আমরা এখানে মাইন্ড, ইউরস, আওয়ার্স এক্সেট্রা আনতে পারি। যেমন দেখো মাই ডগ ইজ স্মার্টার দেন ইউ, আমার কুকুর কি তোমার থেকে স্মার্টার, নাকি তোমার কুকুর থেকে স্মার্টার। হয়তো অনেক সময় বলতে পারে আমরা বন্ধুদেরকে আমার কুকুর তোমার থেকে স্মার্টার, কিন্তু এটা বুঝে হয়তো এটা একটু গ্রামারের ক্ষেত্রে, ফর্মাল রাইডিং এর ক্ষেত্রে একটু ইললজিক্যাল লেখা আছে। তোমাকে বলতে হবে মাই ডগ ইজ স্মার্টার দেন ইউর ডগ, অথবা মাই ডগ ইজ স্মার্টার দেন ইয়োর্স। এই জিনিসটা আমরা আগেই পড়ছি, পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউনের ডিফারেন্সটা। আশা করি ভাই বুঝতে পারছো ইললজিক্যাল কম্প্যারিজন জিনিসটা কি, এটাকে আমরা কিভাবে সঠিক করব, কিভাবে লজিক্যাল করব। যখন আমাদের আনকাউন্টেবল নাউন বা সিঙ্গুলার নাউন হয়, তখন আমরা ইউজ করব দেন দ্যাট অফ, আর যখন হচ্ছে আমাদের প্লুরাল নাউন হয়, তখন আমরা ইউজ করব দেন দোজ অফ। এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে আমরা একটু দেখি। দেখো দ্য রোডস অফ রাজশাহী আর ওয়াইডার, দেখো দ্য রোডস দেওয়া আছে কি ভাই, দ্য রোডস এস আছে, তাহলে এটা কি, এটা একটা প্লুরাল না। তাহলে প্লুরালের ক্ষেত্রে আমরা কি আনি, দেন দ্যাট অফ নাকি দেন দোজ অফ, অবশ্যই কি আনি, দেন দোজ অফ। তাহলে দেন দোজ অফ ঢাকা, এই প্রথমে আমরা সঠিক উত্তর পাই গেলাম। দেন দ্যাট অফ কেন হবে না, এটা কেন হবে না, কারণ এখানে কিন্তু প্লুরাল বলছে। এখানে যদি আমাদের সিঙ্গুলার বলতো, এখানে যদি বলতো দ্য রোড, শুধু দ্য রোড বলতো, তখন আমরা এখানে দেন দ্যাট অফ আনতাম। তাহলে যেহেতু এটা একটা সিঙ্গুলার, এখানে আমাকে আনতে, সরি এখানে প্লুরাল দেওয়া, এখানে আমাকে আনতে হবে দেন দোজ অফ। আশা করি ভাই বুঝতে পারছো। এরপর দেখো ওয়ান্স ফিঙ্গারপ্রিন্টস আর ড্যাশ ডিফারেন্ট ফ্রম দোজ অফ এনি আদার পারসন, ডিফারেন্ট ফ্রম এনি আদার পারসন, ডিফারেন্ট দেন এনি আদার পারসন। কি দেখো ফিঙ্গারপ্রিন্টের সাথে ফিঙ্গারপ্রিন্টের তুলনা করতেছে। আমি যদি এখানে বলি ডিফারেন্ট দেন এনি আদার পারসন, এই জিনিসটা আমার ভুল হবে। আমি ফিঙ্গারপ্রিন্টের সাথে পার্সনের তুলনা করতে পারবো না, ফিঙ্গারপ্রিন্টের সাথে তুলনা করতে হবে ফিঙ্গারপ্রিন্টের। তাহলে দেখো এখানে একমাত্র সঠিক উত্তর হবে অপশনে ডিফারেন্ট ফ্রম দোজ অফ এনি আদার পারসন। তাহলে দোজ অফ কেন, ফিঙ্গারপ্রিন্টস বসে এস বা ইএস আছে, এটা একটা প্লুরাল। তাহলে এই প্রশ্নটাও আসছে ভাই ইললজিক্যাল কম্প্যারিজন থেকে। এরপর দেখো তাহলে এগুলা গেল ইললজিক্যাল কম্প্যারিজন। আশা করি তোমরা ভাই সকলে বুঝতে পারছো। ওকে, এরপর আসি ভাই আমরা ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কি ভাই, বেসিক্যালি ইনডিফিনিট প্রোনাউন কি আমরা সবাই জানি, যেগুলো অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝায়, যেমন ওয়ান, এনিওয়ান, সামওয়ান, এনি, সাম, এগুলো হচ্ছে ভাই ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের আমাদের দুই তিনটি ইম্পর্টেন্ট রুলস পড়া লাগবে। তার মধ্যে একটা রুলস হচ্ছে আমার, দেখো বাক্যে যদি ওয়ান যদি আমার সাবজেক্ট হিসেবে থাকে, ভাই দেখো ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে, এর পসেসিভ কেস সবসময় কি হবে, ওয়ান্স হবে। যেমন দেখো উদাহরণ দেওয়া আছে, ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস। এই জায়গায় আমরা অনেকে ভুল করে কি করি, ভুল করে এমন লিখি, ওয়ান শুড অবে দেয়ার প্যারেন্টস।
মাথা রাখবা এটা ভুল। আমার যখন সাবজেক্ট ওয়ান এর পজিটিভ কেস আনার সময় আমাকে অবশ্যই আনতে হবে ওয়ান্স, অবশ্যই আমাকে কি আনতে হবে ওয়ান অ্যাপোস্ট্রফি এস। বুঝতে পারছো? আর এরপর দেখো আরেকটা উদাহরণ দেওয়া আছে, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান সেলফ, দেয়ার বা হিম বা হি না, ওয়ান থাকলে ওয়ান্স। এরপর দেখো ওয়ান অফ, এভরিবডি, নোবডি, এগুলো যখন থাকে মাথায় রাখবা এই জিনিসগুলো সবসময় হচ্ছে ভাই কি সিঙ্গুলার। ইনডিফিনিট প্রোনাউন এর এই যে জিনিসগুলো আছে ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে ওয়ান অফ, নো ওয়ান, এভরিবডি, নোবডি, এভরিওয়ান, আইদার, নাইদার, এই জিনিসগুলো হচ্ছে কি ভাই, এই জিনিসগুলো হচ্ছে আমাদের অলওয়েজ সিঙ্গুলার। অলওয়েজ কি ভাই, এগুলো হচ্ছে ভাই সিঙ্গুলার। তাহলে এদের যখন আমি পজিটিভ কেস ইউজ করব আমাকে ইউজ করতে হবে হিজ অথবা হার, হিজ অথবা হার ইউজ করতে হবে। যদি প্রশ্নের মধ্যে আমরা দুইটাই দেওয়া থাকে আমরা অলওয়েজ চুজ করব হিজকে। অলওয়েজ কাকে চুজ করব, হিজ চুজ করব। যদি হার দেওয়া থাকে হার চুজ করব। যদি আমরা অপশনে দুইটাই দেওয়া থাকে হিজ অথবা হার, আমরা চুজ করব কিসেকে, হিজকে। যেমন দেখো ওয়ান শুড অবে হিজ প্যারেন্টস, তাহলে দেখো ওয়ান শুড অবে, তাহলে সরি এভরিওয়ান আছে, ওয়ান না সরি এভরিওয়ান আছে, তাহলে এভরিওয়ান যেহেতু আছে এভরিওয়ানটা সিঙ্গুলার, এর পজিটিভ কেস যখন আমরা আনবো তখন এখানে আমরা হিজ আনবো, অথবা আমরা হারও আনতে পারি। আমাদের এটা প্রশ্ন অনুযায়ী, যদি প্রশ্নে হিজ এবং হার দোনোটা থাকে আমরা প্রায়োরিটি দিব কাকে, হিজকে অলওয়েজ প্রায়োরিটি দিব। আশা করি ভাই বুঝতে পারছো। তাহলে ইনডিফিনিট প্রোনাউনের এই দুইটাই রুলস, যে ওয়ান যদি সাবজেক্ট হিসেবে হয় ওয়ানের পসেসিভ হবে ওয়ান্স, আর যখন এগুলো থাকে এভরিবডি, নোবডি, আইদার, নাইদার, এগুলো থাকে এগুলো সবসময় কি হয় ভাই সিঙ্গুলার হয়। এদের পজিটিভ কেসে আমরা কখনো দেয়ার আনতে পারবো না, এদের পজিটিভ কেসে অলওয়েজ আমাদেরকে আনতে হবে কি হিজ অথবা হার। আর যদি তুমি বুঝতে পারো এখানে হি হবে নাকি সি হবে, বাক্য দেখে যদি বুঝতে পারো তখন হি অথবা সি বসাবা। অন্যথায় তুমি যদি কিছুই না বুঝো তুমি এখানে বসাই দিবা কি হিজ বসাই দিবা। আশা করি ভাই বুঝতে পারছো। যেমন দেখো এখানে উদাহরণ দেওয়া আছে, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা আমাকে এখানে যদি বলছে দেখো ওয়ান শুড নট গিভ ওপিনিয়ন, তাহলে দেখো এই যে দেখো এখানে তো কোনো পজিটিভ নাই, এখানে ওয়ান শুড নট ডেলিভার হিজ, ওয়ানের সাথে কি বসে ওয়ান্স বসে, হবে না, এটা ভুল। তাহলে এটাও হবে না, এটাও হবে না। ওয়ান শুড নট গিভ হিজ, এখানেও দেখো হিজ আছে, এটাও হবে না। একমাত্র সঠিক উত্তর হচ্ছে আমার ওয়ান, কারণ বি, কারণ ওয়ানের পজিটিভ কেস এখানে কি আছে ওয়ান্স আছে। আশা করি ভাই বুঝতে পারছো। এরপর দেখো ওয়ান মাস্ট ফলো, কি হবে ওয়ান সাবজেক্ট আছে, তাহলে এর পজিটিভ কি হবে, অবশ্যই কি হবে ভাই ওয়ান্স হবে, অবশ্যই কি হবে ভাই ওয়ান্স। এটা আমরা রুলস হয়ে দেখলাম। এরপর দেখো এভরিওয়ান শুড রেসপেক্ট, দেখো এভরিওয়ান আছে, তাহলে দেখো এভরিওয়ান থাকলে কি হয় ওয়ান্স থাকলে, ওয়ান থাকলে ওয়ান্স হয়, তাহলে এখানে তো এখানে আছে এভরিওয়ান, এভরিওয়ান থাকলে তো ওয়ান্স হবে না। দেয়ার আমি আগেই বলছি হবে না, প্লুরাল হবে না, আবারও প্লুরাল হবে না, একমাত্র সঠিক উত্তর হচ্ছে ভাই বি হিজ। একমাত্র সঠিক উত্তর কি ভাই হিজ, মাথায় রাখবা এভরিওয়ান এগুলো হচ্ছে ভাই সিঙ্গুলার, এটা তোমাদের সাবজেক্ট ভাই এগ্রিমেন্টেও কাজে লাগবে। এভরিওয়ান, নো ওয়ান, এভরি, এগুলো নোবডি, এগুলো সবসময় কি হয় ভাই সিঙ্গুলার হয়, আইদার, নাইদার। এরপর দেখো এ স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, দেখো এ স্টুডেন্ট এখানে সরাসরি বলা আছে কি ভাই এ স্টুডেন্ট, তাহলে কি হবে এ আছে না, এ আছে না, এ স্টুডেন্ট ইনডিফিনিট প্রোনাউন, তাহলে ওয়ান থাকলে আমরা কি আনতাম ওয়ান্স আনতাম। তাহলে এখানে তো ওয়ান্স নাই, এখানে তো ওয়ান নাই, এখানে আছে এ, তাহলে এখানে আমরা কি আনবো হিজ আনবো। আচ্ছা এখানে উত্তরটা দেওয়াই আছে হিজ। ওকে, তাহলে এগুলো আশা করি ভাই বুঝতে পারছো। একটু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই। এখন আমরা দেখো ইন্টারগেটিভ প্রোনাউন। ভাই ইন্টারগেটিভ প্রোনাউন খুবই সোজা, প্রশ্ন করার জন্য যে প্রোনাউনগুলো ইউজ করা হয়, যেমন দেখো হু ইজ নকিং এট দ্য ডোর, আমরা ধরো এটাকে যখন আমি আনসার করি আমি বলি হি ইজ নকিং এট দ্য ডোর, তাহলে দেখো এখানে এই হি না বলি এখানে বলি রহিম, এখানে আমি হি এর বদলে এখানে বলি রহিম। তাহলে এই রহিমের পরিবর্তে এখানে কে বসছে হু বসছে না, আর যেহেতু প্রশ্ন করার জন্য বসছে এখানে তো রহিমের পরিবর্তে বসছে হু, দুইয়ে প্রশ্ন করার জন্য বসছে, সুতরাং এই হুটা হচ্ছে ভাই কি এখানে একটা ইন্টারগেটিভ প্রোনাউন। তাহলে যে প্রোনাউন দ্বারা মূলত প্রশ্ন করা হয়, আর বুঝবা কিভাবে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে আর শেষে একটা কি থাকবে কোশ্চেন মার্ক থাকবে, তখনই আমরা বুঝবো এটা একটা কি ভাই ইন্টারগেটিভ প্রোনাউন। ওকে, এরপর দেখো রিলেটিভ প্রোনাউন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে ভাই রিলেটিভ প্রোনাউন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভাই রিলেটিভ প্রোনাউন। দেখো ভাই রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউনের এখানে দেওয়া আছে যে
যখন সেন্টেন্সের মাঝে ডাব্লিউএস ওয়ার্ড থাকে, সেন্টেন্সে সাধারণত কোথায় থাকে? রিলেটিভ প্রোনাউন মাঝে থাকে এবং শেষে ফুল স্টপ থাকে। শেষে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে তো এটা ইন্টারগেটিভ প্রোনাউন, আর শেষে যদি ফুল স্টপ থাকে তখন এটা হচ্ছে কি ভাই? রিলেটিভ প্রোনাউন। যেমন দেখো, দ্য গার্ল হু স্যাং দ্য সং ইজ মাই কাজিন। এখানে দেখো দ্য গার্ল হু, যে মেয়েটি, ওই মেয়েটি, যে মেয়েটি গান গেয়েছিল, তাহলে হু আছে, বাক্যের মাঝখানে আছে, আর শেষে কি আছে ভাই? ফুল স্টপ আছে। তাহলে এটা একটা কি ভাই? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউন কাকে নির্দেশ করে? এর ঠিক আগে যে সাবজেক্ট আছে তাকে নির্দেশ করে। এর ঠিক আগে যে সাবজেক্ট আছে রিলেটিভ প্রোনাউন তাকে নির্দেশ করে। আর রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে, লিখে দিচ্ছি, রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে বলা হয় কি ভাই? অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তাকে বলা হয় কি ভাই? অ্যান্টিসিডেন্ট। তাহলে দেখো রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশেই বসে। আরেকটি ইম্পর্টেন্ট রুলস, দেখো রিলেটিভ প্রোনাউন সবসময় তার অ্যান্টিসিডেন্টের পাশেই বসে। যেমন দেখো দ্য ম্যান, এই যে এটা হচ্ছে যে কি ভাই? রিলেটিভ প্রোনাউন। হু প্লেড ওয়েল ইজ মাই কাজিন, এর ঠিক পাশেই কে বসছে? এর অ্যান্টিসিডেন্ট বসছে। তাহলে রিলেটিভ প্রোনাউন সবসময় এর অ্যান্টিসিডেন্টের পাশেই বসে। আর অ্যান্টিসিডেন্ট কি ভাই? রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে। এই বাক্যে দেখো হু নির্দেশ করছে দ্য গার্লকে, এই বাক্যে দেখো হু নির্দেশ করছে দ্য ম্যানকে। তাহলে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে সেই হচ্ছে কি ভাই? অ্যান্টিসিডেন্ট। আর 3 নাম্বার দেখো, রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট বা অ্যান্টিসিডেন্ট থাকে, সেই অনুযায়ী ভার্ব বসে। এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুবই একটা ইম্পর্টেন্ট রুলস, যে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব বসে সেটা রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। দেখো আমি এখানে উদাহরণ দিচ্ছি। আমি বললাম যে ইট ইজ আই হু এম প্রেজেন্ট। দেখো এই বাক্যে রিলেটিভ প্রোনাউন কে? এই বাক্যের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। রিলেটিভ প্রোনাউন কাকে নির্দেশ করছে? রিলেটিভ প্রোনাউন নির্দেশ করছে আই কে। তাহলে আই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। আর রুলসটা কি? রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসবে সেটা সবসময় রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসবে। আমরা তো ভাই আয়ের সাথে ইজ বসাই না, আমরা অলওয়েজ বসাই কি? আয়ের সাথে কি বসাই? এম বসাই। সুতরাং এই আয়ের সাথে মিল রেখে এখানে আমরা কি বসালাম? এম বসাইলাম। তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব বসে সেটা সবসময় রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। আশা করি ভাই বুঝতে পারছো। ওকে, এরপর দেখো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আরো কিছু রুলস দেখো। রিলেটিভ প্রোনাউন আসলে অনেকগুলো আছে। তোমরা যদি প্রথম স্লাইডটা খেয়াল করো, প্রোনাউনের ক্লাসিফিকেশন যখন পড়াইছি অনেকগুলো রিলেটিভ প্রোনাউন আছে, কিন্তু আমার মূলত প্রশ্ন আসে হু, হুইচ আর দ্যাট, এই তিনটা থেকে মূলত আমাদের প্রশ্ন আসে, যার কারণে এখানে বাকিগুলো দেওয়া হয় নাই। বুঝতে পারছো? যার কারণে এখানে বাকিগুলো দেওয়া হয় নাই। তাহলে দেখো মাথায় রাখবা, হু হচ্ছে সাবজেক্টিভ কেস, এর অবজেক্টিভ কেস হচ্ছে হুম। তাহলে আমরা পড়ছিলাম না হু, হচ্ছে যে কি ভাই? সরি, আমরা পড়ছিলাম না প্রোনাউনের সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস। যে জায়গাগুলোতে প্রোনাউনের সাবজেক্টিভ কেস বসার কথা ওই জায়গা আমরা বসাবো হু, আর যে জায়গাগুলোতে অবজেক্টিভ কেস বসার কথা ওই জায়গাগুলোতে আমরা বসাবো হুম। এরপর দেখো হুজ হচ্ছে যে একটা পজিটিভ কেস, প্রোনাউনের একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। হুজ হচ্ছে ভাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। হুজ কি ভাই? হুজ হচ্ছে ভাই পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে সবসময় একটা নাউন বসে, এটা ইম্পর্টেন্ট একটা রুলস, মাথায় রাখিও। এরপর দেখো হুএভার হচ্ছে, হুএভার আর হুমএভার হচ্ছে যখন অনির্দিষ্ট করে বোঝায়। অনির্দিষ্ট করে বোঝালে আমরা হুএভার অথবা হুমএভার ইউজ করি। অনির্দিষ্ট করে বোঝালে আমরা কি ইউজ করি? হুএভার অথবা হুমএভার ইউজ করি। আর দেখো স্ট্রাকচারটা সাধারণত এমন, একটা নাউন অথবা প্রোনাউন থাকে, আর যেটাকে বলা হয় কি? এই নাউন প্রোনাউনটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। হু, হুইচ, দ্যাট বসে। আর মাথায় রাখবা ভাই, দেখো হু হচ্ছে আমার ব্যক্তির ক্ষেত্রে, হুইচ আর দ্যাট দোনোটা হচ্ছে আমার বস্তুর ক্ষেত্রে।
দোনোটা হচ্ছে আমার কি ভাই বস্তুর ক্ষেত্রে। তাহলে হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, হুইচ আর দ্যাট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, সেম ভাবে হুম হচ্ছে যে কি আমার ব্যক্তির ক্ষেত্রে, হুইচ আর দ্যাট হচ্ছে আমার বস্তুর ক্ষেত্রে। এখানে জাস্ট দুইটা লেখা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট সাবজেক্টিভ কেস আর এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কেস। এখানে উদাহরণ দেওয়া আছে, ইট ইজ আই হু এম প্রেজেন্ট, আই নো দ্য ম্যান হুম ইউ স, এক্সেট্রা জিনিসগুলো দেওয়া আছে। এখানের মধ্যে মূলত তোমাকে মাথায় রাখতে হবে, আমি একটু সুন্দর করে লিখে দিই ভাই, এখানে মূলত তোমাকে মাথায় রাখতে হবে ভাই, এই যে হু আর হুম, এই দুটো ইউজ হয় ব্যক্তির ক্ষেত্রে, আর হুইচ আর দ্যাট এই দুটো ইউজ হয় বস্তুর ক্ষেত্রে। এই দুটাই ইউজ হয় কিসের ক্ষেত্রে ভাই? বস্তুর ক্ষেত্রে। এখানে উদাহরণ দেওয়া আছে, জাস্ট বেসিক্যালি জিনিসগুলো তোমরা দেখে নিতে পারো। যেমন দেখো এখানে কারের কথা বলছে, তাহলে কার কি ব্যক্তি নাকি বস্তু? যেহেতু বস্তু এখানে আমরা দ্যাট বসাইছি। এখানে বক্সের কথা বলছে, বক্স কি ভাই? বস্তু, ব্যক্তি নাকি বস্তু? এখানে আমরা যেহেতু বস্তু এখানে আমরা হুইচ ইউজ করছি। এখানে একটা ইম্পর্টেন্ট রুলস তুমি লিখে নাও, এখানে তুমি একটা ইম্পর্টেন্ট রুলস লিখে নাও যে কমা, কমা অ্যাজ ইফ পাংচুয়েশন, কমা আর প্রেপোজিশন, কমা আর প্রিপোজিশনের পরে কখনো দ্যাট বসবে না। কমা আর প্রিপোজিশনের পরে ভাই কখনো দ্যাট বসবে না, এই জিনিসটা তুমি মাথায় রাখো, সামনে কাজে লাগবে। তাহলে কি বলছি ভাই? কমা আর প্রিপোজিশনের পরে কখনো দ্যাট বসবে না। তুমি যদি দেখো একটা কমা আছে বা একটা প্রিপোজিশন আছে, এরপর তুমি হুইচ বসাবা, কখনো তুমি দ্যাট বসাবা না। জিনিসটার রিজনটা কি বিস্তারিত যখন ইনডেপথের আলো আলোচনা করব, সামনের ক্লজের ক্লাসগুলো পাবো, সামনের অ্যাডজেক্টিভ ক্লজ বোঝানোর সময় জিনিসটা আরো বিস্তারিত তুমি বুঝতে পারবা। কিন্তু আপাতত মাথায় রাখো, কমা আর প্রিপোজিশনের পরে কখনো তুমি দ্যাট বসাইতে পারবা না। তোমাকে কমা আর প্রিপোজিশনের পরে অলওয়েজ কি বসাইতে হবে? হুইচ বসাইতে হবে। আশা করি ভাই বুঝতে পারছো। আচ্ছা, এরপর দেখো হু আর হুম, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। সবচেয়ে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কনফিউজিং জায়গা হচ্ছে হু অথবা হুম। কোথায় আমরা হু ইউজ করি, কোথায় আমরা হুম ইউজ করি? বেসিক বেসিক রুলসটা হচ্ছে হু এর পর একটা ভার্ব থাকে, হুমের পর একটা সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, আর হু এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব। এই স্ট্রাকচারটা আমরা বেসিক্যালি ফলো করি, কিন্তু আমরা এই স্ট্রাকচারটা শিখবো না। তোমরা চাইলে দেখতে পারো, কিন্তু আমি স্ট্রাকচারটাকে প্রেফার করি না। আমি জিনিসটাকে তোমাদেরকে লজিক্যালি সলভ করাবো, তোমরা কিভাবে লজিক্যালি জিনিসটা তোমরা সলভ করতে পারবা। প্রথম প্রথম পার্থক্যটা তোমাকে মাথায় রাখতে হবে ভাই, হু হচ্ছে আমার সাবজেক্টিভ ফর্ম আর হুম হচ্ছে আমার অবজেক্টিভ ফর্ম। হু কি ভাই? সাবজেক্টিভ ফর্ম। হুম হচ্ছে কি ভাই? অবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? তাহলে যে জায়গায় আমরা সাবজেক্টিভ ফর্ম ইউজ করব ওই জায়গায় আমরা বসাবো হু, যে জায়গায় আমরা অবজেক্টিভ ফর্ম ইউজ করব ওই জায়গায় আমরা বসাবো হুম। তাহলে এখন কিভাবে বুঝবো কখন সাবজেক্টিভ ফর্ম কখন অবজেক্টিভ ফর্ম? খেয়াল করো, এখানে এই বাক্যের দিকে খেয়াল করো, দ্য গার্ল ড্যাশ ইজ সিঙ্গিং হ্যাজ এ বিউটিফুল ভয়েস। তাহলে দেখো, আচ্ছা তুমি পুরো বাক্যটাকে বাদ দাও, তুমি জাস্ট এইটুকু অংশকে নাও, এইটুকু অংশকে নাও। তুমি কেন ড্যাশ ইজ সিঙ্গিং, এই জায়গায় তুমি কি বসাবা? এই জায়গায় যদি তোমাকে আমি বলি ভাই একটা প্রোনাউন বসাও, তুমি এখানে কি বসাবা? সি বসাবা না? একটা কি বসাইছো, একটা সাবজেক্ট হিসেবে তুমি সি বসাইছো না, হার না বসাই কেন? কারণ আমরা জানি যে সাবজেক্ট পজিশনে যে বসে সে কি হয়? একটা সাবজেক্টিভ প্রোনাউন হয়। তাহলে তুমি যেহেতু এখানে সি বসাইছো, এখানে তুমি বসাইছো একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? একটা সাবজেক্টিভ ফর্ম বসাইতে হবে। হু অথবা হুমের সাবজেক্টিভ ফর্ম কি ভাই? হু। এখানে আমরা বসাবো হু। ওকে, বুঝতে পারছো? এটা গেল। আশা করি লজিক্যালি তোমরা এটা বুঝতে পারছো। আর একটু ক্লিয়ার হবে যখন আমরা এই জিনিসগুলো করব। আমি এই বাক্যটা খেয়াল করো, দ্য ম্যান ড্যাশ ইউ মেট ইয়েস্টারডে। আচ্ছা খেয়াল করো, তুমি বাক্যের আবারও এই অংশটা খেয়াল করো। দেখো এই বাক্যে আমরা কি বলবো? তুমি ওই লোকটার সাথে দেখা করছো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ইউ মেট হিম লিখবো নাকি ইউ মেট হি লিখবো? কি লিখবো তোমরাই বলো তো। এই এই বাক্যটাকে
বাক্যের এই অংশটাকে যখন আমি এভাবে সাজাচ্ছি, একটা নর্মাল বাক্য হিসেবে আমি যখন সাজাচ্ছি, আমরা ওটাকে কি লিখবো? ইউ মেট হিম নাকি ইউ মেট হি? তোমরা লজিক্যালি বলো তো, রুলস কিন্তু পরে আসছে। হি, হিম, সরি, কেন? কারণ এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসে না। তাহলে এই বাক্যটাকে তুমি যখন সাজাচ্ছ, তুমি এখানে কে নিয়ে আসছো? একটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম নিয়ে আসছো না? তাহলে এখানে কে বসবে? একটা অবজেক্টিভ ফর্ম বসবে। হু আর হুমের মধ্যে অবজেক্টিভ ফর্ম কে? অবজেক্টিভ ফর্ম হচ্ছে বাই হুম। এই জন্য এখানে আমরা বসাবো হুম। তাহলে দ্য ম্যান হুম ইউ মেট ইয়েস্টারডে ইজ মাই আঙ্কেল। আবারও খেয়াল করো, এই উদাহরণটা খেয়াল করো। হি ইজ দ্য স্টুডেন্ট ড্যাশ সলভ দ্য প্রবলেম। তুমি এই একটু অংশ খেয়াল করো। এই বাক্যটাকে তুমি সাজাও, এই বাক্যটাকে তুমি নর্মালি একটা বাক্যের মতো করে লেখো, একটা নর্মাল বাক্যের মতো করে লেখো। হি ইজ দ্য স্টুডেন্ট ড্যাশ সলভ দ্য প্রবলেম। তো প্রবলেমটা কে সলভ করেছে? সে সলভ করছে। তাহলে জিনিসটা এমন না? হি সলভ দ্য প্রবলেম। তাহলে এই জায়গায় তুমি কি বসাচ্ছ? হি বসাচ্ছ। এই জায়গায় কি তুমি হিম বসাবা? না, কারণ এটা একটা সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় তুমি কখনো হিম বসাবা না, হি বসাবা। তাহলে তুমি বের করলে এটা একটা সাবজেক্ট। তাহলে হু আর হুমের মধ্যে সাবজেক্টিভ ফর্ম কে? হু। তাহলে এখানে আমরা বসাবো হু। আবার এটা খেয়াল করো, দ্য ম্যান ড্যাশ দে ইনভাইটেড ডিড নট কাম। তাহলে দেখো এই অংশটা খেয়াল করো তুমি। দে ইনভাইটেড, তারা তারা দাওয়াত দিয়েছিল। দে ইনভাইটেড হার হবে নাকি শি হবে? দেখো তো, দে ইনভাইটেড হার নাকি দে ইনভাইটেড শি? তুমি নিজে বলো, দে ইনভাইটেড কি হবে? তুমি নিজেই বলো। ইনভাইট যেহেতু কি, ইনভাইটেড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এরপর একটা কি বসবে ভাই? অবজেক্ট বসবে। তাহলে যেহেতু অবজেক্ট বসবে, এখানে প্রোনাউনের কোন ফর্মটা বসাবো? আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো। হু আর হুমের অবজেক্টিভ ফর্ম কে? হুম। তাহলে এখানে আমরা বসাবো হুম। তাহলে দ্য ওমেন হুম দে ইনভাইটেড ডিড নট কাম। আশা করি ভাই বুঝতে পারছো। তাও আমি লাস্ট দোনোটা তোমাদেরকে সলভ করে দিই বুঝার সুবিধা। দেখো, আই নো দ্য টিচার ড্যাশ টিচার্স ইংলিশ। টিচার্স আস ইংলিশ। তুমি এই অংশটাকে সাজাও, এই অংশটাকে সাজাও। হি টিচার্স আস ইংলিশ। তাহলে হি কে? দেখো ভাই সাবজেক্ট না? তাহলে এখানে নিশ্চয়ই একটা সাবজেক্টের কেউ একটা বসবে। এখানে চোখ বন্ধ করে তুমি বসায় দিবা হু। এরপর দেখো দ্য বয় দ্য টিচার প্রেসড। টিচার কাকে প্রেস করছে? দ্য বয়কে। তাহলে দ্য টিচার প্রেসড হিম। তাহলে হিম কি ভাই? প্রেসড হচ্ছে একটা কি ট্রানজিটিভ ভার্ব, এরপর একটা কে বসবে ভাই? অবজেক্ট বসবে। তাহলে এখানে তুমি একটা অবজেক্টিভ ফর্ম বসায় দাও হুম। বুঝতে পারছো? অর্থাৎ এই জিনিসটা সলভ করার জন্য তুমি বাক্যের এই অংশটাকে সাজাবা, মানে গ্যাপের পরের যে অংশটা, এই জিনিসটাকে তুমি সাজাবা। এখানে দেখো, ড্যাশ ড্যাশ ইজ সিঙ্গিং, গান গাইতেছে। তাহলে কি শি ইজ সিঙ্গিং নাকি হার ইজ সিঙ্গিং? আমরা কি বলবো? শি ইজ সিঙ্গিং। শি যেহেতু সাবজেক্টিভ ফর্ম, এখানে আমাকে হু বসাইতে হবে, কারণ হু আমি কি বললাম? হু হচ্ছে আমাদের সাবজেক্টিভ ফর্ম। এখানে দেখো, দ্য ম্যান ইউ মেট ইয়েস্টারডে, তুমি কোন একটা মানুষের সাথে দেখা করছো। ইউ মেট হিম নাকি ইউ মেট হি? ইউ মেট হিম, অবজেক্টিভ কেস হচ্ছে মেট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, এরপর একটা অবজেক্টিভ কেস। তাহলে এখানে তুমি ইউজ করবা কি? অবজেক্টিভ কেস হুম। এটা একটা অবজেক্টিভ কেস। আশা করি ভাই হু আর হুমের এই কনফিউশনটা তোমরা বুঝতে পারছো। তোমরা যদি কেউ চাও এই স্ট্রাকচারের সাথেও মিলাই দেখতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করবো না স্ট্রাকচারের সাথে মিলাও, অনেক সময় ভুল হতে পারে। এটারও এক্সেপশনাল কিছু স্ট্রাকচার আছে, তাই এত কিছু দেখার দরকার নেই। তুমি লজিক্যালি বাক্যটাকে সাজানোর চেষ্টা করো, তাহলে তুমি জিনিসটা ইজিলি সলভ করতে পারবা। আশা করি ভাই রিলেটিভ প্রোনাউনের জিনিসগুলো বোঝা গেছে। এখন আমরা কিছু কোয়েশ্চেন সলভ করে দেখো। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স শি ওয়ার্কস ফর এ কোম্পানি দ্যাট। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা হবে ভাই দ্যাট। তাহলে কি বলছে? আন্ডারলাইন ওয়ার্ডটা কি? খুবই ইজিলি আমরা বুঝতে পারতেছি। এটা কি একটা ডেমোস্ট্রেটিভ প্রোনাউন? না। ডেমোস্ট্রেটিভ প্রোনাউন তো কোনগুলা? দিস, দ্যাট, দিস ও ডিস্ট্রিবিউটিভও না, ইনডেফিনিটও না। একমাত্র সঠিক উত্তর হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। কারণ দেখো, ওয়ার্কস ফর দ্য কোম্পানি, দ্যাট মেক্স, দ্যাটটা কাকে নির্দেশ করতেছে? কোম্পানিকে নির্দেশ করছে। এই কোম্পানিটা ফার্নিচার বানায়। ওকে, এরপর দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য বয় ওয়াজ শর্ট হু স্ন্যাচড মাই handbag. The boy snatched my handbag who was short.
দ্য বয় হু স্ন্যাচড মাই হ্যান্ডব্যাগ ওয়াজ শর্ট, দ্য বয় ওয়াজ শর্ট হু স্ন্যাচড মাই হ্যান্ডব্যাগ। এখানে মূলত আমাদের ওই রুলসটা কাজে লাগবে যে রুলসটা আমরা পড়ছিলাম, রিলেটিভ প্রোনাউন সবসময় এর অ্যান্টিসিডেন্টের পাশে বসে। দেখো তো, দ্য বয় ওয়াজ শর্ট, এখানে এই বাক্যে রিলেটিভ প্রোনাউনটা কাকে নির্দেশ করতেছে? দ্য বয়কে নির্দেশ করতেছে না, দ্য বয়কে নির্দেশ করছে না। এই বাক্যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টকে দ্য বয়, যে ছেলেটি যে আমার ব্যাগটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। তাহলে এই বাক্যে অ্যান্টিসিডেন্ট কে? অ্যান্টিসিডেন্ট হচ্ছে যা বয়। তাহলে এই বাক্যে দেখো দ্য বয় কি হু এর পাশে বসছে? না, এটা ভুল। এখানে দেখো দ্য বয় হচ্ছে এখানে, হু হচ্ছে এখানে, এটাও ভুল। এখানে দেখো দ্য বয় হচ্ছে এখানে, হু হচ্ছে এখানে, এটাও ভুল। একমাত্র সঠিক উত্তর এটা। কেন? দ্য বয় এর পর কি আছে? আমাদের রিলেটিভ প্রোনাউনটা আছে, তার মানে রিলেটিভ প্রোনাউনটা অ্যান্টিসিডেন্টের পাশেই বসছে। দ্য বয় হু স্ন্যাচড মাই হ্যান্ডব্যাগ ওয়াজ শর্ট। আশা করি ভাই বুঝতে পারছো। এরপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স চুজ করতে বলছে। ইট ইজ আই হু ইজ টু ব্লেম। দেখো রুলসটা কি, কোন রুলস থেকে আসছে? আমার রুলসটা হচ্ছে যে কি হবে, যে এই রিলেটিভ প্রোনাউনের পরে এর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসে। এর রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট কে? আই হচ্ছে রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কি ভাই? আবার বলতেছি, রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে সে হচ্ছে কি ভাই? রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। তাহলে দেখো অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্বটা বসে, আয়ের সাথে কি ইজ বসে? না। ইট ইজ আই, আয়ের সাথে কি আর বসে? কখনো না। ইট ইজ মি। দেখো এই জায়গায় তো ভুল, বি ভার্বের পরে কি বসে? সাবজেক্টিভ ফর্ম বসে, এখানে তো অবজেক্টিভ ফর্ম বসছে, এটাও ভুল। একমাত্র সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দিস ইজ আই হু এম টু ব্লেম। তাহলে রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই, আর এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমার ভার্বটা বসছে কি? এম। আশা করি ভাই বুঝতে পারছো। এরপর দেখো আই ডোন্ট লাইক স্টোরিজ দ্যাট হ্যাভ আমি উত্তরটা মুখে মুখে বলতেছি। এখানে মূলত তোমাকে বলতে চাইছে যে এখানে একটা রিলেটিভ প্রোনাউন বসবে, কি বসবে? দেখো দে তো রিলেটিভ প্রোনাউন না। হুম, হু আর হুম কখন বসে? হু আর হুম বসে আমাদের পার্সনের ক্ষেত্রে, ব্যক্তিবাচকের ক্ষেত্রে। ওয়ার তো বসবেই না। এখানে একমাত্র সঠিক উত্তর হচ্ছে দ্যাট, কারণ দ্যাট হচ্ছে এমন একটা রিলেটিভ প্রোনাউন যেটা আমরা কিসের সাথে ইউজ করতে পারি? বস্তুর সাথে ইউজ করি সাধারণত। তাহলে আই ডোন্ট লাইক স্টোরিজ দ্যাট। এরপর দেখো টেল মি ড্যাশ দ্যাট। টেল মি ড্যাশ দ্যাট দেওয়া আছে, টেল মি। দেখো তাহলে দেখো এখানে এই যে ওই রুলস থেকে আসছে, হু আর হুমের রুলসটা। তাহলে দেখো আমরা এই অংশটাকে খেয়াল করি, হু টোল্ড ইউ নাকি হুম টোল্ড ইউ দ্যাট? তাহলে টেল মি। তাহলে এই জায়গাটাকে আমি যদি বাক্যটাকে সাজাই, আমি কি বলবো? হি টোল্ড মি দ্যাট, এভাবে বলতে পারি না? হি টোল্ড মি দ্যাট। তাহলে আমরা প্রোনাউন কি পাচ্ছি? হি। হি কি ভাই? একটা সাবজেক্টিভ ফর্ম না? তাহলে হি কি একটা সাবজেক্টিভ ফর্ম না? তাহলে এখানে হু আর হুমে সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্ম কোথায় আসে? হুম তো হচ্ছে অবজেক্টিভ, হবে না। দ্যাট এখানে হবে না, টোল্ড ইউ হবে না। একমাত্র সঠিক উত্তর হবে এটা। তাহলে টেল মি হু টোল্ড ইউ দ্যাট, কারণ এখানে আমরা বাক্যটাকে, এই অংশটাকে সাজাই, আমরা পাইছি এখানে একটা কি বসবে? একটা সাবজেক্টিভ ফর্ম বসার কথা। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি ভাই? সি। এরপর দেখো সালমা কুড নট টেল ড্যাশ বুকস ওয়্যার লেফট অন দ্য টেবিল। দেখো আমরা পড়ছিলাম হুজ। হুজ হচ্ছে কি ভাই? একটা পজিটিভ কেস, একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা বলতে পারি। তাহলে হুজের পরে কে বসে? সবসময় একটা কে বসে ভাই? নাউন বসে। রুলসটা তোমাদেরকে পড়াইছি, হুজের পরে সবসময় একটা কি বসে? নাউন বসে। তাহলে যেখানে এখানে একটা দেখো বুকস একটা নাউন, তাহলে বুকস যেহেতু নাউন, এখানে একমাত্র সঠিক উত্তর কি বসবে? হুজ। বুঝতে পারছো? এরপর দেখো দ্য টিচার ড্যাশ স্টুডেন্ট ইভ্যালুয়েশন ওয়্যার হাই ওন অ্যান্ড এডার। দেখো এখানে দেখো স্টুডেন্ট এভলিউশনস, এটা একটা কি ভাই? নাউন ফ্রেজ। এটা একটা কি ভাই? নাউন ফ্রেজ। তোমরা বেসিক ক্লাস করলে নিশ্চয়ই এটা জানো, এটা একটা কি ভাই? নাউন ফ্রেজ। তাহলে হুজ এর পরে কে বসে? হুজ এর পরে সবসময় একটা নাউন বসে। তাহলে এই যে নাউন বসলো, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? হুজ। হুজ মানে বাংলা অর্থ হচ্ছে যার, যে যে দ্য টিচার, যার স্টুডেন্ট এভ্যালুয়েশন হাই ছিল তাকে অ্যাওয়ার্ড করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে এখানে যেহেতু একটা নাউন বসছে, এই জন্য এখানে আমাদের কি হয়েছে? হুজ আনছি আমরা। এরপর দেখো লিপ ইয়ার
that have 366 days contain an extra day in February। এই জায়গায় দেখো দেখো লিপ ইয়ার তো কি ভাই ব্যক্তি না, তাহলে এখানে আমরা which অথবা that যে কোনো একটা ইউজ করতে পারি। কিন্তু তোমরা অনেক ভালো স্টুডেন্ট, আমরা জানি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, তাহলে বলো তো এখানে এই দুটো আগেই বাদ, এখানে এ হবে নাকি বি হবে, দ্যাট হবে নাকি হুইচ হবে? দেখো আমি পড়ানোর সময় তোমাদেরকে বলছি একটা রুলস তোমরা মাথায় রাখবা, কমা আর প্রেপোজিশনের পরে কখনো দ্যাট বসে না। তাহলে দ্যাটও এখানে বসবে না, যেহেতু এখানে কি আছে ভাই, কমা আছে, তাহলে এখানে দ্যাট বসবে না। এখানে একমাত্র সঠিক উত্তর হবে অপশন বি। একমাত্র সঠিক উত্তর হবে অপশন বি। এটার ইন ডেপথে এখনো যাইও না, এটা ক্লজের একটা ব্যাপার স্যাপার আছে, রেস্ট্রিকটিভ ক্লজ নন রেস্ট্রিকটিভ ক্লজের একটা ব্যাপার স্যাপার আছে, ওই জিনিসগুলো পরবর্তীতে ক্লাস করতে করতে তোমরা জানতে পারবা। তাহলে এটা সঠিক উত্তর হবে কি ভাই, ওয়েজ। এরপর দেখো দ্য লেডি হুম আই এম সেন্ডিং দিস লেটার ইজ এ ফ্রেন্ড অফ মাই কাজিন। আবারও দেখো রিলেটিভ প্রোনাউনের ইউজ তোমরা বুঝতেই পারতেছো। তাহলে দেখো এখানে দেখো এই অংশটাকে তোমরা সাজাও, এই অংশটাকে তোমরা সাজাও, সাজালে কি হয়, আই এম সেন্ডিং দিস লেটার টু হার। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি বসছে, অবজেক্ট হিসেবে একটা প্রোনাউন বসছে, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের, তাহলে এখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কে আছে, একমাত্র অবজেক্টিভ ফর্ম আছে ভাই হুম, তাহলে এটা সঠিক উত্তর হবে কি ভাই, হুম, এটা সঠিক উত্তর হবে হুম। এরপর দেখো আই নো দ্য বয় ড্যাশ ইজ দেয়ার, তাহলে এই যে এই অংশটাকে তুমি সাজাও, ড্যাশ ইজ দেয়ার আমি বলতে পারি না, হি ইজ দেয়ার, তাহলে হিটাকে বাক্যের সাবজেক্ট, তার মানে এখানে একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, হুম তো সাবজেক্টিভ না, হুইচ এখানে হওয়ার প্রশ্নই আসে না, দ্যাট ওয়ান হবে না, একমাত্র সঠিক উত্তর হবে হু, কারণ এটা হচ্ছে প্রোনাউনের একটা সাবজেক্টিভ ফর্ম। আই নো দ্য বয় হু ইজ দেয়ার। এরপর দেখো হি ওয়াজ রিডিং দ্য বুক, দ্য নেম অফ, এই যে আবারও দেখো দ্য নেম অফ, প্রিপোজিশন আছে দেখো। আচ্ছা এখানে বুকের কথা বলা হয়েছে, দ্য নেম কিসের, বইয়ের কোন একটা বইয়ের নাম, তাহলে এটা একটা বস্তু, তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা কি ইউজ করি ভাই, হুইচ অথবা দ্যাট, হুইচ অথবা দ্যাট আমরা বস্তুর ক্ষেত্রে ইউজ করি। তাহলে এখানে কি হবে, এই যে হুইচ আছে, দ্যাট আছে, এই সবগুলো আমরা কেটে দিই। কিন্তু রুলসটা কি, প্রিপোজিশন আর কমার পরে কখনো দ্যাট বসে না, তাহলে এই যে প্রিপোজিশন আছে, তাহলে এরপরে দ্যাট বসার প্রশ্নই আসে না কোনো, তাহলে এখানে একমাত্র সঠিক উত্তর কি হবে, হুইচ, একমাত্র সঠিক উত্তর হবে কি ভাই, হুইচ। তাহলে হুইচ আই হ্যাভ ফরগটেন। রুলস দেখতে পাচ্ছ কিভাবে ডিরেক্ট রুলস থেকে প্রশ্ন চলে আসে, এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল। এরপর দেখো হুইচ ইজ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। আচ্ছা এখানে একটি ইম্পর্টেন্ট রুলস আছে, এটা আমি একটু তোমাদেরকে আনসারটা দেখাই দিই, কারণ রুলসটা পড়ানো হয় নাই। থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার, দেখো আমি এখানে লিখতেছি, ওয়ান অ্যানাদার আর ইচ আদার। যখন যখন আমাদের দুইয়ের অধিক মানুষের কথা বলা হবে তখন আমরা ওয়ান অ্যানাদার ইউজ করব, যখন আমাদের দুইজনের কথা বলা হবে তখন আমরা ইচ আদার ইউজ করব। তাহলে দুইজনের অধিক অধিক মানুষের কথা বলা হলে আমরা কি ইউজ করব, ওয়ান অ্যানাদার, আর দুইজনের কথা বলা হলে আমরা কি ইউজ করব, ইচ আদার। যেমন আমি বলতে পারি রহিম অ্যান্ড শিলা লাইকস ইচ আদার, ওখানে আমি ওয়ান অ্যানাদার বলতে পারবো না, কিন্তু এই উদাহরণ দেখো থ্রি সিস্টার, তিনজনের কথা বলা হয়েছে, দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার। তাহলে যখন দুইজনের অধিক হবে, তিনজন চারজন পাঁচজন, তখন আমরা ইউজ করব ওয়ান অ্যানাদার, আর যখন দুইজন বুঝাবে তখন আমরা ইউজ করব ইচ আদার। এটার একটা এক্সেপশন রুলস আছে ফ্যামিলির ক্ষেত্রে, যখন আমরা বলি ফ্যামিলি, ফ্যামিলির ক্ষেত্রে আমরা ইচ আদার ইউজ করতে পারি, ফ্যামিলির ক্ষেত্রে আমরা ইচ আদার ইউজ করতে পারি। যেমন উদাহরণ নাও, the family members love each other,
বুঝতে পারছো? তাহলে ফ্যামিলির ক্ষেত্রে আমরা ইচ আদার ইউজ করতে পারি, অন্যথায় দুইজনের অধিক বোঝালে আমরা ওয়ান এনাদার ইউজ করি, আর দুইজন বোঝালে আমরা ইচ আদার ইউজ করি। ফ্যামিলির ক্ষেত্রে আমরা উভয় ইউজ করতে পারি। তাহলে একটু ছিল ভাই প্রোনাউনের ক্লাস, খুব ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, সবগুলো রুলস, প্রত্যেকটা রুলস, কোনো কিছু আমি বাদ রাখি নাই। তুমি যদি এই ক্লাসটা ভালো করে করো, বিশ্বাস করো প্রোনাউনের আর কোনো ক্লাস তোমার অ্যাডমিশনে করা লাগবে না। আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো, ক্লাসটা সবাই তোমাদের আশা করি ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। আর এভাবেই কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচে ধরে ধরে টপিক ওয়াইজ কিন্তু ক্লাসগুলো পড়াই। দেখো ভাই, আগেও বলছি এখনো বলতেছি, যদিও নাম হচ্ছে ভাই ফ্রি ক্লাস, তবে ফ্রি ক্লাসের ম্যাটেরিয়াল না, সেম স্লাইডটা আমি তোমাদেরকে যখন পেইড ব্যাচে ক্লাস নিবে পড়ানো, সেম স্লাইডটা দিয়ে আমি তোমাদেরকে পড়াবো, সেম উদাহরণগুলো দিয়ে, সেম কোশ্চেনগুলো দিয়ে পড়াবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সামনের আরও ক্লাস আসতেছে। আশা করি এই অ্যাডমিশনের ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য খুব উপকারে আসবে। তোমরা যদি এই ক্লাসগুলো ফুল করো, আমি বিশ্বাস রাখি বলতে পারি যে 60% ইংলিশ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। শুধু তোমাদের সবার ক্লাসটা অনেক ভালো লাগছে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, পরবর্তী কোনো একটা ক্লাসে অথবা আমাদের পেইড ব্যাচে তোমার সাথে আবারও দেখা হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।